আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি অথবা ওয়েলকাম করতেছি। আজকের ক্লাসটা এসএসসি 25 ব্যাচের জন্য একটা ওয়ান শট ক্লাস হতে চলেছে। আসলে এই পেজ থেকে প্রথম কেমিস্ট্রি ওয়ান শট ক্লাস, যদিও বা আমরা বলতে পারি এই ক্লাসটা। এই ক্লাসে আসলে কি করানো হবে, এই ক্লাসের মধ্যে আমরা বিগত বছরের বোর্ডে আসা কিছু এমসিকিউ সলভ করব অথবা বিভিন্ন যে প্রশ্নগুলো রয়েছে যেগুলো এক একটা চ্যাপ্টার ভিত্তিক খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো 2025 সালে এসএসসি পরীক্ষায় তোমাদের জন্য বা এসএসসি যারা 25 ব্যাচ আছে যাদের জন্য ইম্পর্টেন্ট সেই এমসিকিউ প্রশ্নগুলোর দিকে ফোকাস করব এবং সেগুলোই সলভ করার চেষ্টা করব। এখানে একটু খেয়াল করব, সেটা হচ্ছে আমরা তো একদিনে 11টা বা 12টা চ্যাপ্টারটা সলভ করা খুবই ডিফিকাল্ট অথবা খুবই কঠিন হয়ে দাঁড়ায়, যার কারণে আজকে খুব ভালো করে চ্যাপ্টারের যে প্রথম 4টা অধ্যায় রয়েছে, এটা তো যারা এসএসসি 25 ব্যাচ ভালো করে জানো। প্রথম চ্যাপ্টারটা কি? প্রথম চ্যাপ্টারটা হচ্ছে রসায়নের ধারণা, তার পরবর্তীতে পদার্থের অবস্থা, এর পরবর্তীতে পদার্থের গঠন, তার পরবর্তীতে পর্যায় সারণী। অর্থাৎ এই 4টা চ্যাপ্টার এর এমসিকিউ যা কিছু আসতে পারে পরীক্ষায়, বিগত বছরে কিরকম প্রশ্ন এসেছে, টোটাল অ্যানালাইসিস করে যেভাবে ব্যাখ্যা করার দরকার, যেভাবে ব্যাখ্যা করলে আপনারা বুঝতে পারবেন একটা অধ্যায় থেকে কতটুকু এমসিকিউ পড়া দরকার, যেভাবে পড়লে বোর্ড পরীক্ষায় গিয়ে প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ এক একটা অধ্যায় সেভাবেই পড়ার চেষ্টা করব, সেভাবেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ক্লাসে থাকবেন ইনশাল্লাহ। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসের মধ্যে থাকলে ক্লাসের এমসিকিউ নিয়ে বা আপনার সামনের এই চ্যাপ্টারের গুলোতে যখন আপনি পড়াশোনা করবেন এমসিকিউ নিয়ে অন্তত কোনো প্যারা খাইতে হবে না ইনশাল্লাহ। সো আশা করি সবাই আমাকে ঠিকঠাক মতো দেখতে পারতেছেন এবং শুনতে পারতেছেন। যদি আমার কথা ঠিকঠাক মতো একটু শোনা যায় এবং ঠিক মতো আমাকে দেখতে পারেন, পেছনে বোর্ডে থাকা লেখাগুলো ঠিকঠাক মতো বোঝা গিয়ে থাকে, তাহলে কাইন্ডলি একটু কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন জি ভাইয়া সব কথা শুনতে পারতেছি। দেখা যাচ্ছে যারা যারা আমাকে ক্লাসের মধ্যে সালাম দিচ্ছে অনেকেই দেখতে পারতেছি, সায়েম, তারপরে জেনি, তারপরে হচ্ছে বুশরা, তারপরে নাবিহা, তার পরবর্তীতে হচ্ছে নুসরাত জাহান, তারপর হচ্ছে মফিজুর, তারপরে জয়, তারপরে এঞ্জেল, নুসরাত জাহান, সুমাইয়া, তারপরে হচ্ছে গিয়ে তোমার এখানের মধ্যে দেখতে পারতেছি হচ্ছে রেহেনা রহমান, তারপরে নূর, নবী, তার পরবর্তীতে জাহান, ইসরাত জাহান, সাদিয়া, আচ্ছা রবিউল হোসেন, অনেকেই দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছে। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে টুকটাক টুকটাক করে আপনাদের ফ্রেন্ডকে একটু কষ্ট করে মেনশন করে দিবেন, কারণ আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের যেই বন্ধু অথবা বান্ধবী অথবা পাড়া অথবা প্রতিবেশী যেই থাকুক না কেন, আপনার যেই ফ্রেন্ড সার্কেল যারাই হচ্ছে গিয়ে তোমার ক্লাস সামনের বছর 25 সালে, এই বছর তো সামনের বছর তো চলে আসলো, কিছুদিন পরে এসএসসি পরীক্ষা দিবে, যাতে করে আমরা একসাথে ক্লাসটা করতে পারি এবং এই যে 4টা চ্যাপ্টার কেমিস্ট্রির প্রথম 4টা চ্যাপ্টার রয়েছে, একদম যত রকম কনফিউশন, যত রকম প্রশ্ন আসতে পারে সেইগুলো অ্যানালাইসিস করে এইগুলোর টেনশন মাথা থেকেই একদম টাটা বাই বাই করে দিতে পারি। সুতরাং আমরা প্রথম 4টা চ্যাপ্টারের মধ্যে আমি উত্তর জানতে চাবো আপনাদের কাছে, আশা করি আপনারা উত্তরগুলো দিবেন আমাকে, কেমন? সো প্রথম যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টারটার নামটা কি? রসায়নের ধারণা। এই যে আমরা প্রথমেই চ্যাপ্টারটা দেখতেছিলাম যে প্রথম চ্যাপ্টারটার নামটা হচ্ছে রসায়নের ধারণা। সুতরাং আমরা প্রথম চ্যাপ্টার নিয়ে যদি বা প্রথম চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে আলোচনা করি, চলো একটু শুরু করে ফেলি, তাহলে কথাবার্তা কম বলি, পড়াশোনা বেশি করি আজকের ক্লাসে, কেমন? সুতরাং চলো প্রথমে এমসিকিউটা দেখো। বলছে এখানের মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে ব্রোঞ্জ কোন ধাতুর সংকর। দেখো ব্রোঞ্জ কি? ব্রোঞ্জ তো চিনো, এই চ্যাপ্টারে যদি শুরুই করো, এই চ্যাপ্টারটা যদি তোমরা শুরু করো, প্রথমেই দেখবা ব্রোঞ্জ নামে একটা জিনিস আছে, ব্রোঞ্জ। এখন সংকর অর্থ, সংকর অর্থ একাধিক ধাতু সংমিশ্রিত করা, একাধিক ধাতু একসাথে থাকা, একাধিক ধাতু, একাধিক ধাতু একসাথে থাকবে। কিভাবে? একসাথে। তো একাধিক ধাতু যদি একসাথে থাকে তাহলে সেটাকে কি বলবো আমরা? সেটাকে আমরা সংকর ধাতু বলবো। একাধিক ধাতু একসাথে থাকলে সেটাকে কি বলবো? সংকর ধাতু বলবো। এখানে কি প্রশ্ন জিজ্ঞেস করছে? ব্রোঞ্জ কোন ধাতুর, দুটি ধাতুর সংকর। এখানে যারা যারা প্রশ্নের উত্তর পাবা ঝটপট করে কমেন্টে জানিয়ে দিবা, যারা পাবা না সেই ক্ষেত্রে তো আমি সলভ করে দিবই ইনশাআল্লাহ। সো যখনই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, ব্রোঞ্জ নিয়ে কখনো প্রশ্ন আসবে, তখনই মনে রাখবা প্রথম যে জিনিসটা দেখবা সেটা হচ্ছে, মনে রাখবা খুব ভালো করে মনে রাখবা, কপার এবং টিন, এই দুইটা জিনিসের মান মনে রাখবা। কপার এবং টিনকে যদি আমরা একসাথে মিশ্রিত করি তাহলে যে জিনিসটা পাওয়া যাবে সেটাই হচ্ছে ব্রোঞ্জ। একটা জায়গার মধ্যে তুমি কপার একটু ঢেলে দিলা, একটু হচ্ছে টিন ঢেলে দিলা, টিন মানে বাসার ঢেউ টিন, জিনিসটা এমনটা না, ধাতুটার নামই হচ্ছে টিন।
সো এই দুইটা জিনিসকে যদি একটা জায়গায় ঢেলে দিয়ে গলায় টলায় ফেলো, নতুন যেই সমন্বিত জিনিসটা পাবা সেটাকে কি বলবো আমরা, সেটাকেই আমরা বলবো হচ্ছে সংকর ধাতু। তাহলে প্রথম প্রশ্নটার উত্তর হবে কপার এবং টিন। এটা একটু মনে রাখবা যে 3000 অব্দের আগে ভালো মানের অস্ত্র তৈরি করা হতো কপার এবং টিন দিয়ে। এটা একটু মনে রাখতে হবে, কি দিয়ে, কপার এবং টিন দিয়ে। এই সালটাও মাঝে মাঝে পরীক্ষার মধ্যে চলে আসতে পারে। কত শব্দ, খ্রিস্টপূর্ব 3500, এই সালগুলো একটু কষ্ট করে হলেও মনে রাখতে হবে। চলো পরের এমসিকিউটাতে চলো। প্রথমে এখানে পরের এমসিকিউটাতে এরা জিজ্ঞেস করছে প্রথম ব্যবহৃত ধাতুর নাম কি, সর্বপ্রথম কোন ধাতুটা ব্যবহার করা হয়েছিল। কেউ কি বলতে পারবা সর্বপ্রথম ব্যবহৃত ধাতুর নাম কি? সবসময় মনে রাখবা। অনেকে বলতে পারো যে ভাইয়া কপার, না, বইয়ের মধ্যে সরাসরি দেয়া রয়েছে। গোল্ড ইউজ করা হয় না, গোল্ড আমরা কি গোল্ড ইউজ করি না, মনে রাখবা গোল্ডই হচ্ছে সর্বপ্রথম ব্যবহৃত ধাতু। সবসময় মনে রাখতে হবে কোনটা, গোল্ড হচ্ছে, গোল্ডকে আমরা অরাম বলি অথবা ইংরেজিতে এ ইউ দিয়ে প্রকাশ করতে পারি, এ ইউ অথবা অরাম। গোল্ডকে আমরা এ ইউ দিয়ে প্রকাশ করতে পারি। কেমন, বুঝতে পারবো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আজকের ক্লাসে। দুইটা এমসিকিউ শেষ হয়ে গিয়েছে। 3 নাম্বার, আধুনিক রসায়নের জনক কাকে বলা হয়? আধুনিক রসায়নের জনক কি বলছি? আধুনিক রসায়নের জনক। তাহলে এই আধুনিক রসায়নের জনক কাকে বলা হয় আসলে, এটা কে বলতে পারবা? আধুনিক রসায়নের জনক মানে আধুনিক মানে কি, তার মানে আগের সময় কি কেউ ছিল? সেইগুলো বইয়ের মধ্যে দেয়া নেই। যদি দেয়া থাকতো তাহলে এগুলো অবশ্যই পড়তাম। বাট এখন যেটা পড়বো সেটা হচ্ছে বর্তমান মানে আধুনিক। এটার জনক হচ্ছে অ্যান্টনি ভন ল্যাভয়েসিয়ে। এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। হ্যাঁ, তিনি আসলে কেন জনক বলা হয়? কারণ তিনি সর্বপ্রথম রসায়নের প্রকৃতি, আসলে প্রকৃত বা প্রকৃত যাই বলো না কেন সেটাকে তিনি আসলে উদ্ভাবন করছে। তার মানে রসায়নের জনকের কথা যদি চলে আসে তাহলে হবে অ্যান্টনি ভন ল্যাভয়েসিয়ে। আচ্ছা, অ্যালকেমি বা আলকেমি, এই যে তোমরা এই শব্দটা অবশ্যই যদি তোমরা কখনো রিডিং পড়ে থাকো, কেমিস্ট্রি বইটা যদি কখনো রিডিং পড়ে থাকো তাহলে অবশ্যই দেখতে পারবা, এই শব্দটার সাথে অবশ্যই পরিচিত হবা। অ্যালকেমি বা আলকেমি আসলে কোন ভাষা থেকে আসছে? শুনতে একটু আরবি আরবি মনে হয় না? আরবি আরবি মনে হয় না? সুতরাং এটা মনে রাখবা। এটা কিসের হবে বলো তো? এটা হচ্ছে আরবি হবে, আরবি। এখানের মধ্যে দেখবা এই জায়গাগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। আলকেমি শব্দটা কোথায় থেকে আসছে? আলকিমিয়া থেকে আসছে। কোথায় থেকে? আলকিমিয়া থেকে আসছে। আবার কিমি শব্দটা, এই যে দেখো, আবার কিমি বা শব্দ থেকে আলকেমিয়া আসছে, কিমি শব্দ থেকে। এই কিমি শব্দ থেকে আসলে কি উৎপত্তি? কেমিস্ট্রি শব্দের আসলে উৎপত্তি। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। এই পার্টগুলো একটু বেশি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। কেমন, এইগুলো একটু মনে রাখবে। এইগুলো পরীক্ষায় বিগত বছরে আসছিল। এই যে দেখো পাশে দেখো, রাজশাহী বোর্ডে চলে আসছিল 2016, মানে আমার সালে, মানে আমি 2016 সালের পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী। মোটামুটি 9 বছর হয়ে গেল এসএসসি পাশ করে আসছি। সো ওই সময় আমি তো রাজশাহী দিনাজপুর বোর্ডে পরীক্ষা দিয়েছিলাম, বাট এটা রাজশাহী বোর্ডে আসছিল। এটা কোন শব্দ থেকে আসছে? তার পরবর্তীতে দেখো, কেরোসিন এবং মোমের মূল উপাদান কি? বুঝছো, কেরোসিনও হাইড্রোকার্বন আছে, মোমের মধ্যেও হাইড্রোকার্বন আছে। এটা মনে রাখতে হবে। কেরোসিনের মধ্যেও কার্বন হাইড্রোজেন রয়েছে, মোমের মধ্যেও কার্বন এবং হাইড্রোজেন রয়েছে। তার মানে এই জায়গার মধ্যে যে বলছে কেরোসিন ও মোমের মূল উপাদান, মানে আসল জিনিস কি দিয়ে তৈরি, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট হবে না বাবা, এটা মনে রাখবা, হাইড্রোকার্বন। মানে এই দুইটা জিনিস, হাইড্রোজেন এবং কার্বন, এই দুইটা জিনিসের সমন্বয়ে তৈরি। কি কি? হাইড্রোজেন এবং কার্বন, এই দুইটা জিনিসের একসাথে মিশ্রণের ফলে তৈরি হাইড্রোকার্বন। বুঝতে পারছি? এখন দেখো, কাঁচা আমে, দেখো ভালো করে খেয়াল করো, কাঁচা আমে কোন অ্যাসিড বিদ্যমান, এইগুলো একটু পড়বা। এবং যেখানে অ্যাসিড থাকবে, অ্যাসিডের স্বাদটা কিন্তু টক স্বাদ হয়। কাঁচা আম কিন্তু টক লাগে কেন? কারণ কাঁচা আমের মধ্যে অ্যাসিড থাকে। 2 ধরনের অ্যাসিড থাকে এখানের মধ্যে, বলছে সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিডগুলোর নামগুলো কিন্তু মনে রাখতে হবে। তাড়াতাড়ি একটু বলো তো, আজকে প্রথম 4টা চ্যাপ্টার পড়বো ইনশাল্লাহ। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4। এখন আমরা চ্যাপ্টার 1-এর 6 নাম্বার এমসিকিউ এ চলে আসছি। সুতরাং এগুলো মনে রাখতে হবে। এইগুলোর মধ্যে 2 ধরনের অ্যাসিড থাকে, একটা তার মধ্যে হচ্ছে ম্যালিক অ্যাসিড, আর একটা হচ্ছে কি অ্যাসিড বলো তো? আর একটা কি অ্যাসিড থাকে বলো?
সাকসিনিক অ্যাসিড থাকে। একটা অ্যাসিডের নাম বলবো আমরা ম্যালেইক অ্যাসিড, আর একটা অ্যাসিডকে বলবো সাকসেনিক অ্যাসিড। কথা বুঝতে পারছি? কয় ধরনের অ্যাসিড থাকতে পারে? 2 ধরনের অ্যাসিড থাকতে পারে। তার মধ্যে একটা হচ্ছে ম্যালেইক অ্যাসিড, আর একটাকে সাইট্রিক না সাকসেনিক অ্যাসিড বলবো। এই দুইটা অ্যাসিডের নামই মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ অপশনের মধ্যে দুইটাও থাকতে পারে, যে কোনো একটাও থাকতে পারে। সুতরাং ম্যালেইক অ্যাসিডও পরীক্ষায় চলে আসতে পারে, সাকসেনিক অ্যাসিডও পরীক্ষার মধ্যে চলে আসতে পারে। ভেরি গুড। তার পরবর্তীতে কাঁচা আমে কোনটা থাকে? এটা অলরেডি সলভ করে ফেলছি। এবং পাকা আম যখন পেকে যায় তখন সেটা আসলে গ্লুকোজ এবং ফ্রুকটোজের সৃষ্টি হয়, এটা মনে রাখতে হবে। আম যখন পেকে যায় তখনও কিসের সৃষ্টি হয়? গ্লুকোজ এবং ফ্রুকটোজের সৃষ্টি হয়। বুঝতে পারছেন? পাকস্থলীতে কোনটি জমা হলে পেটের অ্যাসিডিটির সমস্যা হয়? দেখো, পেটে দেখবা সকালবেলা যদি খাওয়া দাওয়া ঠিক মতো না করো, পেটের মধ্যে মনে হয় কামড়া কামড়ি করতেছে। কেমন মনে হয় না? পেটের মধ্যে যখন খিদা লাগে তখন একটু কেমন মনে হয় না, ভিতর থেকে কেমন জ্বালা পোড়া করে, বা মানে খুব বাজে অনুভূতি হয়। আসলে কেন বাজে অনুভূতি হয় বলো তো? পেটের মধ্যে এক ধরনের অ্যাসিড নিঃসরিত হয়, যে অ্যাসিডটার নাম আসলে হাইড্রোক্লোরিক অ্যাসিড। যে অ্যাসিডটার নাম এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই অ্যাসিডটা কিন্তু পেটের মধ্যে থেকে, পাকস্থলীর মধ্য থেকেই নিঃসরিত হয়। কিন্তু পাকস্থলীর যে চামড়া এটা অনেক বেশি মোটা। সো এই মোটা হবার কারণে যেটা হয়, অ্যাসিডটা নিঃসরিত হওয়ার পরেও চামড়াটা আসলে ক্ষয় হয় না। বুঝতে পারছো আমার কথা? তার মানে কোনটা হলে অ্যাসিডিটির সমস্যা হয়? কোনটা হইলে? অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডের কারণে। কিসের কারণে? অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডের কারণে। অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডের কারণে। অতিরিক্ত কিসের কারণে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের কারণে। বুঝতে পারছো আমার কথা? তারপরে দেখো, মোমে কার্বনের সাথে কোন মৌল থাকে? আমি অলরেডি বলছি, মোমের মধ্যে থাকে হাইড্রোকার্বন। আমি আবারও বলতেছি, মোমের মধ্যে কি থাকে? মোমের মধ্যে থাকে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন। সুতরাং হাইড্রোকার্বনের মধ্যে হাইড্রোজেন এবং কার্বন থাকে। মোমের মধ্যে থাকেই হাইড্রোকার্বন। কি থাকে? হাইড্রো কার্বন থাকে। মোমের মধ্যে হাইড্রোকার্বন থাকে। তাহলে হাইড্রোকার্বন মানেটা কি? হাইড্রো মানে হচ্ছে হাইড্রোজেন, যোগ কার্বন মানে হচ্ছে কার্বন। তার মানে মোমের মধ্যে হাইড্রোজেন এবং কার্বন থাকে, যার কারণে এখানে বলছে কার্বনের সাথে কি থাকে? কার্বনের সাথে অবশ্যই হাইড্রোজেন থাকে। তার মানে এখানে উত্তরটা কি হবে? কার্বনের সাথে হাইড্রোজেন। এটাও রাজশাহী বোর্ডে আসা একটা প্রশ্ন। বুঝতে পারছো বাচ্চা কাচ্চারা? ভেরি গুড। তারপরে দেখো, কোন উদ্ভিদ কোন প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি হয়? দেখো, এই প্রশ্নগুলো মনে হয় যে ভাই এগুলো তো বায়োলজি রিলেটেড প্রশ্ন, কিন্তু এই জিনিসগুলো একদম বোর্ড বইয়ে সরাসরি দেয়া। সুতরাং এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। এটা সিলেক্ট করার কারণ হচ্ছে এটা ময়মনসিংহ বোর্ড 2022 সালে আসা একটা প্রশ্ন, যে গ্লুকোজ তৈরি করে কোন প্রক্রিয়ায়, আসলে কি তৈরি করে, কোন প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি করে। এটা তোমরা সবাই জানো যে এটা কি হবে? এটা হচ্ছে সালোক সংশ্লেষণ হবে। এটা কি হবে? এই যে সালোক সংশ্লেষণ হবে। এই যে দেখো, শোষিত হয় গ্লুকোজ তৈরি করে, এটা আসলে সালোক সংশ্লেষণ। এটা একটু জাস্ট মনে রাখবে, এইগুলো বেসিক্যালি বায়োলজির জিনিস, বায়োলজির পড়াশোনা। বাট যেহেতু বোর্ড বইয়ে দেয়া রয়েছে তাই পড়াটা গুরুত্বপূর্ণ, এবং এই রিলেটেড যেহেতু প্রশ্ন এসেছে তাই এই জিনিসটা পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। কেমন? আচ্ছা, কোন মৌলটি বায়ু দূষণের জন্য দায়ী? বলো তো, তোমরাই বলো, কোন জিনিসটা আসলে বায়ু দূষণ মানে পরিবেশের জন্য ক্ষতিকর? পরিবেশের জন্য ক্ষতিকর হবে কোন এলিমেন্টটা? আসলে বলতে পারো কেউ পরিবেশের জন্য ক্ষতিকর হবে? প্রথমে অপশন দিছে হচ্ছে লেড। দেখো এখানের মধ্যে কি দিছে? এখানের মধ্যে দিছে লেড। তারপর আয়রন মানে লোহা, হিলিয়াম তো নিষ্ক্রিয় গ্যাস, গোল্ড তো পরিবেশের জন্য ক্ষতিকর না। মনে রাখবা কয়েকটা এলিমেন্ট মনে রাখবা তোমরা, কয়েকটা এলিমেন্ট মনে রাখবে। এখানের মধ্যে দেয়া আছে, হ্যাঁ এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। মার্কারি মনে রাখবা, লেড মনে রাখবা, লেডের বাংলা অর্থ হচ্ছে পারদ। আর্সেনিক মনে রাখবা, আর্সেনিক তো পানির সাথে আসলে খাইলে তো আসলে তোমার দেখবা মুখ টুক কালো হয়ে গেছে, মানে দাঁতের কালার কালো হয়ে যায় যদি আর্সেনিক যুক্ত পানি খাও, এবং এইগুলো ভিতরে যেতে যেতে ভিতরের অনেক ক্ষতি করে বাবা। সুতরাং একটা জিনিস মনে রাখো, সেটা হচ্ছে যে এখানে লেড যেমন আছে, লেডও হইতে পারে, আর্সেনিকও হইতে পারে। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে বাবা। আর একটা কি আছে জানি? মার্কারি। মার্কারি মানে কি? মার্কারি মানে হচ্ছে পারদ। পারদ, মার্কারি মানে পারদ। এগুলো বাংলা দিয়েও চলে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো আমার কথা? এগুলো মনে রাখতে হবে। এই যে আরেকটা এমসিকিউ এই চ্যাপ্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ,
আরেকটা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, তুমি দেখবা কোনো কিছু যদি আবিষ্কার করতে চাও 6টা ধাপ অবলম্বন করতে হবে। হ্যাঁ, বিজ্ঞানের অনুসন্ধানের টোটাল ধাপ আছে কয়টা? বিজ্ঞানের অনুসন্ধানের টোটাল ধাপের সংখ্যা হচ্ছে 6টা। কয়টা ধাপ আছে বিজ্ঞানের অনুসন্ধানের? বিজ্ঞানের বা বৈজ্ঞানিক অনুসন্ধানের টোটাল ধাপের সংখ্যা হচ্ছে 6টা। পরীক্ষায় এই প্রশ্নটা আসতে পারে যে বিজ্ঞানের অনুসন্ধানের বা বৈজ্ঞানিক অনুসন্ধানের টোটাল ধাপের সংখ্যা কয়টা? 6টা। এক কথায় উত্তর হয়ে গেল। এছাড়াও পরীক্ষার মধ্যে আরেক রকম আসতে পারে, প্রথম ধাপ কোনটা, 2 নাম্বার ধাপ কোনটা, 3 নাম্বার কোনটা, সর্বশেষ কোনটা, 4 নাম্বার কোনটা। অর্থাৎ এইটা মুখস্থ করা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য। দেখো একাধিকবার বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসছে, আসলে একাধিকবার বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসছে যে গবেষণা প্রক্রিয়ায় প্রথম ধাপ কয়টা, এরকম প্রথম ধাপ মানে তোমাকে এই ধাপগুলো মুখস্থ রাখতে হবে। এই যে দেখো এই জায়গার মধ্যে প্রথম ধাপ হচ্ছে বিষয়বস্তু নির্ধারণ করা, বইয়ের মধ্যে দেখবা দেয়া আছে 1 নাম্বার ধাপ এইটা বিষয়বস্তু, 2 নাম্বার হচ্ছে গবেষণার সাহায্যে কিছু জানা, 3 নাম্বার হচ্ছে প্রয়োজনীয় পরীক্ষা প্রণালী নির্ধারণ, 4 নাম্বারে পরীক্ষণ, 5 নাম্বারে তথ্যর বিশ্লেষণ, 6 নাম্বার ফলাফল নিয়ে আলোচনা। সুতরাং এইগুলো একটু মনে রাখতে হবে। সেম একইভাবে যদি আমি তোমাদেরকে বলি এখানের মধ্যে প্রশ্ন কি দিয়েছে, তৃতীয় ধাপ কোনটা, আসলে কয় নাম্বার ধাপ? 3 নাম্বার ধাপ অথবা তৃতীয় ধাপ, তৃতীয় ধাপ 3 নাম্বার ধাপ। এই যে দেখো এটা যদি তোমার মুখস্থ থাকে তাহলে মনে রাখবে না তৃতীয় ধাপ মানে প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণালী নির্ধারণ, মানে এই যে দেখো প্রয়োজনীয় বস্তু এবং পরীক্ষা প্রণালী নির্ধারণ। উত্তর পেয়ে গেছো। তার মানে এটাও দেখো আরেকবার বোর্ড পরীক্ষা 2022 সালে রাজশাহী বোর্ডে চলে আসছিল, 2022 সালে আসা রাজশাহী বোর্ডে একটা প্রশ্ন। সুতরাং এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, কোনটা কত ধাপে হচ্ছে, কোনটা কত নাম্বার ধাপের অংশ। এছাড়া আমি তো আসলে সবগুলো তো আসলে এই রিলেটেড অনেক এমসিকিউ পরীক্ষায় আসছে, আমি 2টা রাখছি কারণ আপনাকে যাতে কনসেপ্টটা দিতে পারি এই রিলেটেড এমসিকিউ আসতে পারে হুবাহু। হয়তো বা আমি 2 নাম্বারটা দেখালাম বা 1 এবং 3 নাম্বারটা দেখালাম, পরীক্ষা 4 নাম্বারটা অথবা 5 নাম্বারটাও চলে আসতে পারে। কেমন? এখন দেখো পরবর্তীতে বলছে বোতলের গায়ে এই যে এরকম টাইপের একটা প্রশ্ন থাকে, এরকম এরকম করে একটা চিহ্ন থাকে, এরকম করে একটা চিহ্ন থাকে। এই চিহ্নটা কি বলছে? একটি বোতলের গায়ে এই চিহ্ন দেয়া আছে, বোতলের যে যৌগটি হতে পারে, কোন যৌগ হইতে পারে বলো দেখি, কোন যৌগটা হতে পারে আসলে? এরকম করে ধরো একটা বোতলের মধ্যে একটা চিহ্ন দেয়া আছে, কে বলতে পারবা আসলে? একদম কঙ্কালের চিহ্ন। সুতরাং পরীক্ষার মধ্যে এরকম চিহ্ন দিয়েও বলতে পারে। বইয়ের মধ্যে দেখবে একটা বক্স দেয়া আছে, বোর্ড বইয়ের মধ্যে একটা বক্স দেয়া আছে, বক্সের মধ্যে এরকম বিভিন্ন সময় বিভিন্ন চিত্র দেয়া রয়েছে। শুধুমাত্র চিত্রের অংশগুলো এটা নাইট্রোবেনজিন এটাতে ক্ষতি করে, ক্লোরিন এটাতে ক্ষতি করে এরকম পড়লেও হবে না, এর সাথে সাথে মনে রাখতে হবে এভাবে চিত্র যদি দিয়ে দেয়, যেমন এটা কি, এটা হচ্ছে ক্লোরোবেনজিন, এটা কিসের অংশ, এটা হচ্ছে ক্লোরোবেনজিন। তার মানে এই যে ছবিটা এটা ক্লোরোবেনজিনের আসলে নির্দেশ করে আসলে। সুতরাং বক্সটা খুবই ইম্পর্টেন্ট ফর এমসিকিউ এমসিকিউ এমসিকিউ। বুঝতে পারছি? বুঝতে পারছি আমার কথা? বুঝতে পারছি? ঠিক আছে। পরেরটা দেখো বলছে কোনটা বিস্ফোরক। এই যে এই এমসিকিউ গুলো জানতে হবে। বিস্ফোরক মানে বিস্ফোরিত হয়ে যাবে, কোন পার্টগুলো বডির জন্য অনেক বেশি ক্ষতিকর এবং এগুলো বিস্ফোরিত হতে পারে, এইগুলো একটু মনে রাখতে হবে বাবারা। বিস্ফোরিত হতে পারে, বিস্ফোরিত। তো কি হইতে পারে? টিএনটি, টিএনটি, টিএনটি ট্রাইনাইট্রোটলুইন। কি বলছি? টিএনটি, টিএনটি, টিএনটিটা দেখতে এইরকম হয়। টিএনটিটা এই যে খুবই অদ্ভুত একটা সংকেত, যদিও বা এটা তোমাদের দরকার নাই, এটা তোমাদের ইন্টারমিডিয়েটে উঠলে এই কয়েকদিন পর তোমাদেরকে শিখতে হবে। এটা হচ্ছে টিএনটির সংকেত, খুবই অদ্ভুত না টিএনটির সংকেতটা? সো টিএনটি মানে হচ্ছে ট্রাই নাইট্রোটলুইন, টিতে ট্রাই, এনতে হচ্ছে নাইট্রো আর টিতে হচ্ছে টলুইন। কেমন? ঠিক আছে। সো এবার দেখো পরিবেশের জন্য ক্ষতিকর লেড, এটা অলরেডি করছি আমরা। এর আগে কি কি পড়ছিলাম? লেড পড়ছি, মার্কারি পড়ছি এবং আর্সেনিক পড়ছি। দেখছো ঘুরে ফিরে এই যে দেখো বোর্ড প্রশ্ন আসা। সো এটার মধ্যে কি হবে? লেড হবে। উত্তরটা কি হবে তাহলে এখানের মধ্যে? অবশ্যই অবশ্যই কি হবে? লেড হবে উত্তরটা। কথা কি বুঝতে পারছি? কথা কি বুঝতে পারছি? আচ্ছা, কোনটা দাহ্য পদার্থ? দাহ্য, দাহ্য মানে হচ্ছে জ্বলে যায়, মানে কোনো কিছুর মানে হচ্ছে আগুনের সংস্পর্শে আসার সাথে সাথে দুম 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 জ্বলে ওঠে, মানে জ্বলে উঠে আর কি।
বুঝতে পারছো? সো দাহ্য পদার্থ মানে হচ্ছে জ্বলে ওঠা, আগুন জ্বলে ওঠা, ব্যাপারটা এরকম। সো এখানের মধ্যে বলছে জৈব পারক্সাইড, তার পরবর্তীতে ইথার, নাইট্রোগ্লিসারিন, ক্লোরোবেনজিন। মনে রাখবে ইথার হবে। এগুলো একটু এমসিকিউ গুলো একটু না, এগুলো মুখস্থ করতে হবে। এটা কোথায় আছে বলো তো বাবা? এটা মনে রাখবে, এটা তোমাদের বইয়ের মধ্যে একটা বক্স দেয়া আছে, সেই বক্সের মধ্যে সবকিছু দেয়া আছে। ওই বক্সটা ভালো করে পড়তে হবে ফর এমসিকিউ। সো এমসিকিউ এর জন্য এই বক্সটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ এর জন্য এই বক্সটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কথা বুঝতে পারছো? কথা কি ক্লিয়ার? ভেরি গুড। এর পরবর্তীতে দেখো উত্তেজক পদার্থ। ওই যে দিন শেষে আমি বললাম না যে একই জিনিস উত্তেজক মানে কি, যেমন আমি তোমাকে বলতে পারি ধুলাবালি, এটা উত্তেজক পদার্থ হতে পারে। ধরো তোমার চোখের মধ্যে ধুলাবালি লাগলে তোমার কিন্তু শরীরের মধ্যে উত্তেজনা শুরু হয়ে যায়, যে তোমার ছটফট শুরু হয়ে যায়। উত্তেজনা মানে ছটফট শুরু হয়ে যাওয়া। হ্যাঁ, শরীরের মধ্যে ধরো হচ্ছে একটু কেটে গেছে, অথবা কেটে যাওয়ার পর ওই জায়গার মধ্যে যদি ধরো গুঁড়া মরিচ পড়ে, তাহলে এটা কিন্তু আসলে তোমার ত্বকের জন্য অনেক বেশি ক্ষতিকর। তাহলে এটাও এক ধরনের উত্তেজক পদার্থ। তার মানে এখানের মধ্যে দেখো, এখানে বলছে উত্তেজক পদার্থ কোনটা? বেনজিন। তার পরবর্তীতে বলছে বেনজিনের পরে বলছে হচ্ছে মিথানল, তারপরে হচ্ছে টলুইন, তারপরে হচ্ছে নাইট্রাস, তারপরে এখানে উত্তর হচ্ছে নাইট্রাস অক্সাইড। এগুলো আরো আছে। নাইট্রাস অক্সাইড ছাড়াও অ্যাসিড, বিভিন্ন রকম অ্যাসিড আছে যারা হচ্ছে উত্তেজক পদার্থ। তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার, এগুলোকে আমরা উত্তেজক পদার্থ বলে থাকি, যেগুলো আমাদের শরীরের মধ্যে পড়ার সাথে সাথে আমাদের শরীরে তীব্র পরিমাণে উত্তেজনার সৃষ্টি হয়। বুঝতে পারছো আমার কথা? মানে শরীরটা একদম ক্ষত বিক্ষত হয়ে যায়, যার কারণে ছটপটানি শুরু হয়, ব্যাপারটা এরকম। সো কোনটা দাহ্য পদার্থ? সো অলরেডি আমরা পড়ছি, এইটা এমসিকিউ অলরেডি সলভ করছি, সিলেট বোর্ডে 22-এও আসছে, এটা অলরেডি পড়ছি। ইথার অলরেডি আমরা পড়ছি না? এটা একটু মনে রাখতে হবে, কোন দাহ্য পদার্থগুলোর নামগুলো একটু মনে রাখতে হবে। দাহ্য পদার্থের নামগুলো একটু মনে রাখতে হবে। দাহ্য পদার্থের নামগুলো একটু কি করতে হবে? মনে রাখতে হবে। দাহ্য পদার্থের নামগুলো একটু কি করতে হবে? মনে রাখতে হবে। এটা কি? এটা হচ্ছে ইথার। মনে থাকবে বাচ্চা কাচ্চারা? এটা কিন্তু একটু আগে আমরা এমসিকিউটা সলভ করে আসছি। কেমন? কোনটা বিস্ফোরক পদার্থ? একটু আগে পড়লাম না বিস্ফোরক পদার্থ? বিস্ফোরক পদার্থ, বিস্ফোরক পদার্থ অ্যারোসেল না, আসলে বিস্ফোরক পদার্থ হচ্ছে জৈব পারক্সাইড। দেখো এইগুলো ইম্পর্টেন্ট। কিভাবে বুঝলাম? বিগত বছরগুলো পরীক্ষার মধ্যে প্রশ্নগুলো চলে এসেছে। তো এইগুলো পরীক্ষায় থাকতে পারে বাবা, এইগুলো পরীক্ষার মধ্যে থাকতে পারে। কেমন? সো এই জিনিসগুলো কিন্তু একটু কষ্ট হলেও মনে রাখতে হবে। এই জিনিসগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। কেমন? যে জৈব পারক্সাইড হচ্ছে বিস্ফোরক পদার্থ। তারপরে দেখো তেজস্ক্রিয় রশ্মি কোনটা নির্দেশ করে বলো তো বাচ্চা কাচ্চারা? তেজস্ক্রিয় রশ্মি, এগুলো জানি না আমরা বলো তো? এই যে বিভিন্ন রকম রশ্মি, এটা দেওয়ার কারণ হচ্ছে এই যে বোর্ড পরীক্ষায় যে আসছে, এরকম বিভিন্ন রকম রশ্মি পরীক্ষায় চিহ্নিত করে দিতে পারে, যে নিচের কোনটা ধরো হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি, নিচের কোনটা এই রশ্মি, নিচের কোনটা ওই রশ্মি, কোনটা আসলে উত্তেজক রশ্মি নির্দেশ করে, বা কোনটা শরীরের জন্য ক্ষতিকর নির্দেশ করে। এইগুলো একটু আমরা মনে রাখার চেষ্টা করব। কেমন? সো এটা কি হবে? তেজস্ক্রিয় রশ্মি হচ্ছে এটা। আমরা এইগুলো একটু কি করব? মনে রাখবো। কেমন? সো এই যে দেখো, এইটা সংকেত দ্বারা কি বুঝায়? উত্তেজক পদার্থ। এই যে দেখছো, দেখছো এই যে চিহ্ন দিয়ে দেয় বইয়ের মধ্যে, এরকম চিহ্ন দেয়া আছে। কোথায়? বক্সের মধ্যে। এই বক্সটা পড়বা, খুব গুরুত্বতার সহিত পড়বা। কেমন? কি করবা? খুবই গুরুত্বতার সহিত বক্সগুলো পড়বা, তাহলে কি হবে? জিনিসগুলো খুবই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। তারপরে এই যে এটা মানে কি? এটা মানে একটু আগে পড়লাম না? এটা মানে হচ্ছে তেজস্ক্রিয়। এটা মানে কি? এটা মানে হচ্ছে তেজস্ক্রিয়। এটা মানে কি? এটা মানে হচ্ছে তেজস্ক্রিয়। এটা মানে কি? তেজস্ক্রিয় রশ্মি। তারপরে দেখো কোনটির আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি? এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 2-তে চলে আসছি। দেখো যারা যারা চ্যাপ্টার 1-এর আমাদের এমসিকিউ শেষ, চ্যাপ্টার 1-এর এই রিলেটেড এমসিকিউ গুলো একটু পড়বা, এই রিলেটেড এমসিকিউ গুলো পড়বা, তাহলে চ্যাপ্টার 1-এ কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে চ্যাপ্টার 2 পদার্থের অবস্থাতে চলে আসছি, চ্যাপ্টার 2-এ চলে আসছি, এবং 2-এর এখন চ্যাপ্টার 2-এর এমসিকিউ সলভ করতে হবে। চ্যাপ্টার 1-এর কি তাহলে 23টা এমসিকিউ সলভ করলে এনাফ? মোটামুটি এনাফ বলা চলে। ওই রিলেটেড যে এমসিকিউ গুলো যখন যেটা পড়তে বলেছি সেগুলোও পড়বা, এক্সট্রা যে অপশনগুলো দেখিয়ে দিয়েছি সেইগুলোও পড়ার চেষ্টা করবা। কেমন? এখানে বলছে কোনটা আন্তঃকণা আকর্ষণ শক্তি সব থেকে বেশি। মনে রাখবা, সবসময় মনে রাখবা, সবসময় একটা জিনিস মনে রাখবা, আন্তঃকণা আকর্ষণ কার সব থেকে বেশি হয়? আন্তঃকণা আকর্ষণ কার সব থেকে বেশি হয়? কঠিন পদার্থ। কিসের বেশি হয় বলো তো? কঠিন পদার্থ। আন্তঃকণা আকর্ষণ কিসের বেশি হয়?
কঠিন পদার্থ। এখন তুমি এখানের মধ্যে সিলেক্ট করো কোনটা আসলে কঠিন পদার্থ। মিথেন এটা হচ্ছে গ্যাস, চুনা পাথর এটা হচ্ছে কঠিন, সয়াবিন তেল তো তরল এটা জানো, কেরোসিন এটাও তো তরল জানো। তাহলে চুনা পাথর মানে কি এক ধরনের পাথর, পাথর তো চুনা পাথর মানে কি এক ধরনের পাথর, তো পাথরটার তো অবশ্যই আন্তঃআণবিক শক্তি বেশি হবে। সো সবসময় মনে রাখবো আমরা একটা কথা, সেটা হচ্ছে কঠিন পদার্থের আন্তঃকণা আকর্ষণ বল সব থেকে বেশি। তাহলে এখানের মধ্যে খুঁজে বের করবা কঠিন পদার্থ কোনটা। তাহলে আন্তঃকণা আকর্ষণ বল কম কোথায়? তরল পদার্থে। তার থেকে কম কোথায়? তার থেকে কম হচ্ছে গ্যাসীয় পদার্থ, সব থেকে বেশি বেশি হচ্ছে কঠিন, তারপর তরল, তারপর হচ্ছে গ্যাস। বুঝতে পারছি? বুঝতে পারছি আমরা? ভেরি গুড, সেরা সেরা। এই যে দেখো এখানের মধ্যে মার্ক করে দেয়া আছে, এইগুলো একটু নোট করে নিবা, একটু নোট করে নিবা কেমন। তারপরে দেখো চুন হলো কঠিন পদার্থ, সয়াবিন তেল, এই যে এখানের মধ্যে উত্তরটা ব্যাখ্যা সহকারে দেয়া আছে যে চুন হচ্ছে কঠিন পদার্থ, তেল সয়াবিন তেল এইগুলো হচ্ছে তরল, মিথেন গ্যাস, তাই চুনা পাথরের আন্তঃকণা আকর্ষণ বলটা সব থেকে কি হয়? বেশি হয় কেমন। ঠিক আছে, পরে দেখো আন্তঃআণবিক শক্তি সব থেকে কম, সব থেকে কম, সব থেকে কম কিসের হয় বলো তো বাবারা? সব থেকে কম কিসের হয়? আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বলো বল বলো যেটাই বলো কেন সব থেকে কম হয় গ্যাসের। তো মোম, মোম তো শক্ত, তার মানে এটা কি কঠিন না? মোম তো শক্ত, পানি কি তরল না? তুতে, তুতে হচ্ছে, তুতে মানে বোঝানো হয় ব্লু ভিট্রিয়ল অথবা তুতে, হ্যাঁ এটাও এক ধরনের শক্ত পদার্থ অথবা কঠিন পদার্থ। তো এখানে তোমরা 10 নাম্বার চ্যাপ্টারটা পড়ে থাকবা, 10 চ্যাপ্টার নাম্বার কত? চ্যাপ্টার নাম্বার 10 নাম্বার চ্যাপ্টার যদি পড়ে থাকো সেখানে দেখবা যে কার্বন সংখ্যা যদি হয়ে থাকে 1টা থেকে 4টা পর্যন্ত, তাহলে এইগুলো হয়ে যায় গ্যাস। কি হয়ে যায়? গ্যাস হয়ে যায়। তার মানে 1 থেকে 4 পর্যন্ত যেহেতু গ্যাস, সো এখানের মধ্যে খেয়াল করো, এখানের মধ্যে খেয়াল করো কোনটা হবে কার্বন সংখ্যা? মিথেন, ইথেন, প্রোপেন, এটা কিন্তু 3 নাম্বার, 3 নাম্বার মিথেন ইথেন প্রোপেন, মিথেন ইথেন প্রোপেন, প্রোপেন কিন্তু 3 নাম্বারে। সো 3 নাম্বার কার্বনটা অবশ্যই গ্যাস, মানে প্রোপেন হবে অবশ্যই গ্যাসীয় পদার্থ। এরপরে যদি আমরা বলি যে কঠিন তরল, এভাবেই করছে আগের মতো, এই যে এখানের মধ্যে আগেই করছে। সো আন্তঃকণা আকর্ষণ বল সব থেকে বেশি, সব থেকে কি এরকম প্রশ্ন দেখছো, এরকম প্রশ্ন বারবার আসতেছে কারণ এগুলো বোর্ড পরীক্ষায় আসছে। এই অধ্যায় থেকে অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আন্তঃকণা আকর্ষণ বল কোনটার বেশি হবে, আন্তঃকণা আকর্ষণ বল কোনটার কম হবে। সবসময় মনে রাখবো কঠিন পদার্থগুলোর বেশি, তরলগুলোর তারপরে হচ্ছে গ্যাসীয় পদার্থ। তার মানে কোনটা আন্তঃকণা আকর্ষণ শক্তি কোথায় কি বেশি। তো এখন দেখো এইটা মানে কি, এটা মানে কি, এটা মানে হচ্ছে পানি মানে লিকুইড, এল মানে লিকুইড তরল, এটা মানে কি, এটা মানে গ্যাস, কার্বন ডাই অক্সাইড তো গ্যাসই হয়, অ্যামোনিয়াও কি হয়, অ্যামোনিয়াও গ্যাস। কিন্তু পটাশিয়াম ক্লোরাইড না এক ধরনের লবণ, পটাশিয়াম ক্লোরাইড কি লবণ। আর যদি কখনো লবণ পেয়ে যাও, লবণ, তার মানে এটা কি সলিড, এস মানে কি সলিড অথবা কঠিন। আর কঠিন পদার্থেরই আন্তঃকণা আকর্ষণ বল সব থেকে কি হয়ে থাকে? বেশি হয়ে থাকে। বুঝতে পারছো তোমরা? তারপরে দেখো আন্তঃকণা আকর্ষণ বল আবারও এই যে দেখো সব থেকে বেশি, তাহলে সব থেকে বেশি কিসের হয়? কঠিন পদার্থ। তাহলে সালফিউরিক অ্যাসিড হচ্ছে তরল, সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইড মানে কিন্তু লবণ, লবণ মানে কি, লবণ মানে হচ্ছে সলিড অথবা কঠিন, সলিড অথবা কি হবে? কঠিন হবে, সলিড অথবা কি হবে? কঠিন হবে, সলিড অথবা কি হবে? কঠিন হবে। ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড। তারপরে দেখো কোনটির আন্তঃআণবিক আকর্ষণ শক্তি সব থেকে বেশি? ওই যে একই প্রশ্ন ঘুরে ফিরে আসতেছে, যশোর বোর্ডে আসছে। এই যে অপশন খুঁজে বের করো, এই যে এটা হচ্ছে লবণ মানে সলিড, হাইড্রোজেন সালফাইড হচ্ছে গ্যাস, কার্বন ডাই অক্সাইড হচ্ছে গ্যাস, সালফার ডাই অক্সাইড হচ্ছে গ্যাস, তার মানে সব থেকে বেশি হচ্ছে সলিডের, যেটা সলিড অথবা কঠিন হবে সেটা সব থেকে বেশি, এটা তো আমরা জানি আসলে। সো এরপরে যদি আমরা বলি, সো এই যে কোনটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, আমরা এটা জানি, কিন্তু আমরা কি ব্যাপনের সংজ্ঞা জানি? ব্যাপন কাকে বলে? ব্যাপন মানে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় যদি গ্যাস ছড়িয়ে পড়ে, কঠিন তরল বা গ্যাসীয় মানে কোনো একটা বস্তুর স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাকে কি বলবো? ব্যাপন বলবো। সুতরাং এটা একটু মনে রাখার চেষ্টা করব, কি কি মনে রাখবো? ব্যাপন কাকে বলে এটা একটু মনে রাখবো।
স্বতঃস্ফূর্তভাবে বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে কি বলবো? ব্যাপন বলবো। নিচের কোন গ্যাসটি নিঃসরণ হার বেশি? সো নিঃসরণ হার বেশি, নিঃসরণ হার মানে হচ্ছে ব্যাপন কার বেশি, এইটা মনে রাখবা। ব্যাপন, নিঃসরণ বলুক ব্যাপন বলুক একই কথা। একটা জিনিস মনে রাখবা, এটা লিখে রাখবা, যার ভর কম, যার কি কম বাবা বলো তো? ভর কম হবে তার তার ব্যাপন অথবা নিঃসরণ মানে ছড়িয়ে পড়ে, ব্যাপন অথবা নিঃসরণ নিঃসরণ বেশি হয়। এটা কিভাবে বুঝাইতে পারি? ধরো তোমার একটা ফ্রেন্ডের ওজন 50 কেজি, তোমার ওজন চিন্তা করো 400 কেজি। সো 400 কেজির যদি তুমি ওজন হও, তুমি কি তোমার 50 কেজির বন্ধুর সাথে দৌড়াদৌড়ি করে পারবা? কখনোই পারবা না। ধরো দুইজনে দৌড় দিলাম, তোমার ওজন 400 কেজি, তোমার বন্ধুর ওজন 50 কেজি, তুমি তো এভাবে দৌড়াইতে হাঁটতেই পারবা না এভাবে ঠিক মতো, তোমার তো গাড়িতে করে হাঁটানো লাগবে। সো ভর বেশি হয়ে গেলে নড়াচড়ার ক্ষমতাটা অনুর কমে যায়, যার কারণে তার ব্যাপন হারও তুলনামূলকভাবে কি হয়ে যায়? কমে আসে। তার ব্যাপন হারও তুলনামূলকভাবে কি হয়ে যায়? কমে আসে। সো এখানের মধ্যে আমরা সবগুলোর কি করব? ভর বের করব। সো প্রথমটা দেখো ক্যালসিয়াম ক্লোরাইড। সো এখানের মধ্যে দুইটা ক্যালসিয়াম ক্লোরাইড না, একটার ভর কত? 35.5। তাহলে দুইটা আছে গুণন 2, তার মানে এখানের মধ্যে কি হবে? 71 গ্রাম হবে। সেম ভাবে এখানের মধ্যে বলো দেখো নাইট্রোজেন অক্সাইড, তাহলে নাইট্রোজেনের ভর কত? 14, হ্যাঁ 14। অক্সিজেনের ভর কত? অক্সিজেনের ভর হচ্ছে 16। সো দুইটা আছে, দুইটা মানে হচ্ছে 32, তার মানে টোটাল হচ্ছে কত? 14 আর 32 46 গ্রাম। তারপরে দেখো অক্সিজেন, অক্সিজেন মানে একটারই কত? একটা হচ্ছে 16 যোগ দুইটার হচ্ছে 16, তার মানে এটা কত? 32 গ্রাম। তাহলে কার্বন মনোঅক্সাইড, কার্বন মানে কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16, টোটাল কত গ্রাম? 28 গ্রাম। তাহলে এখন তোমরা বলো কোনটার আসলে ছড়িয়ে পড়ার ক্ষমতাটা আসলে তুলনামূলকভাবে বেশি হবে? তোমরা বলো তো উত্তরটা কি হবে তাহলে? বলো উত্তরটা কি হবে, বলো বলো দেখি কি হতে পারে আসলে, বলো এখানে উত্তর কি হবে তাহলে? যার ভর কম সে আসলে ছড়িয়ে পড়ার ক্ষমতাটা কি হবে? বেশি হবে। তার মানে এখানে ভর কম কার? ভর আমরা কম দেখতেছি আসলে এই যে কার্বন মনোঅক্সাইডের, কারণ এটা কতটুকু পাইলাম, এইগুলো ভর কিন্তু হিসাব নিকাশ ভুইল না। 28 এরকম এমসিকিউ কিন্তু পরবর্তী। তার মানে আমাকে যদি সিরিয়াল করতে বলে, আমাকে যদি এখান থেকে বলে ক্রোমোটা বের করো, ক্রোমোটা কি হবে? তাহলে সব থেকে বেশি হবে 28 মানে কার্বন মনোঅক্সাইড। তারপরে কে ছড়াবে? তারপরের ভরটা মানে হচ্ছে 32, তারপরে যদি 46 তার মানে কি NO2, ভর যার বেশি ব্যাপন হার তার কম, তারপরে 71 তার মানে Cl2। এই যে হয়ে গেল উত্তর। বুঝতে পারছো আমার কথা? এইভাবে পরীক্ষার মধ্যে ক্রমও আসতে পারে। সুতরাং যখন ক্রম চলে আসবে সবগুলোর ভর বের করব, বের করে তার ব্যাপন ভাগটা দেখার আমরা কি করব? চেষ্টা করব। তারপরে দেখো সাদা ধোঁয়া সৃষ্টি করে, মনে রাখবা সাদা ধোঁয়া কে সৃষ্টি করে? ন্যাফথলিন না কর্পূর না অ্যামোনিয়াম ক্লোরাইড? সবসময় মনে রাখবা একটা জিনিস, ন্যাফথলিন কখনো পোড়াইছিলা? সাদা সাদা ন্যাফথলিন পোড়াইছিলা কখনো? ন্যাপথলিন পোড়াইছিলা? বাসার মধ্যে ওয়াশরুমে যেটা দেয়া থাকে, ওয়াশরুমে যে হচ্ছে সাদা সাদা গুটি গুটি দেয়া থাকে, সেটা যদি কখনো আগুন ধরাও, চেষ্টা করো না বাসার মধ্যে, নিজে নিজে বিক্রিয়া করে যদিও, বা আগুন ধরতে সে আগ্রহী হয় সব সময়। সুতরাং একটা জিনিস দেখবা, যদি কখনো ন্যাপথলিনটাকে ধরানোর চেষ্টা করো তখন দেখবে কালো কালো ধোঁয়া উড়ে, কালো ধোঁয়া, সাদা জিনিস থেকে কালো ধোঁয়া তৈরি হয়। কিন্তু অ্যামোনিয়াম ক্লোরাইড বা নিশাদল যেটাকে বলা হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড, অথবা এটাকে কি বলতে পারি? অ্যামোনিয়াম ক্লোরাইড অথবা নিশাদল, নিশাদল, এটা আসলে যদি করো তাহলে কি হবে? সাদা ধোঁয়ার সৃষ্টি করবে। এটার নাম হবে অ্যামোনিয়াম ক্লোরাইড অথবা নিশাদল বলতে পারি। বুঝতে পারছি? কোনটার ব্যাপন হার সব থেকে বেশি? এগুলো বের করে ফেলবা বাবা। হাইড্রোজেন নাকি ইথেন? এগুলো সংকেতগুলো জানতে হবে অবশ্যই। ইথেন মানে কি? 2 কার্বন বিশিষ্ট C2H6। হাইড্রোজেন মানে কি? H2। তারপরে কার্বন ডাই অক্সাইড মানে কি? CO2। নাইট্রিক অক্সাইড মানে কি? NO। বুঝো, HNO2 বা নাইট্রিক অক্সাইড, সমস্যা নেই। সো এখন দেখো ভালো করে খেয়াল করো, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু জিনিসগুলো জানতে হবে এখানের মধ্যে। NO কি হবে? NO2। সো দেখো প্রত্যেকটার ভর তোমাকে জানা থাকতে হবে। নাইট্রোজেনের ভর কত, অক্সিজেনের ভর কত, হাইড্রোজেনের ভর কত, এই যে ভরগুলো এইগুলো জানতে হবে। যদি না জানো এগুলো পারবা না আসলে। সো এগুলো নিজেরাই বের করবা যে কোনটা উত্তর হয়, দেখেই বোঝা যায় এটা কি হবে? হাইড্রোজেন হবে।
তার পরবর্তীতে কোন যৌগটির ব্যাপন হার অপেক্ষাকৃত বেশি? দেখো কতবার বোর্ড পরীক্ষায় প্রশ্ন চলে এসেছে। কোনটার বেশি হবে কোনটার কম হবে? চারটার ভর বের করব, যার ভরটা তুলনামূলকভাবে কম হবে তার ব্যাপন হারটা তুলনামূলকভাবে বেশি হবে। এরপর কোনটার ব্যাপন হার সব থেকে বেশি? ওই যে বললাম যার ওজন কম, ওয়েট কম, দেখেই বোঝা যাচ্ছে যে H2 মানে 2 গ্রাম, এটা মাত্র 2 গ্রাম। তো এইটাই হবে উত্তর আসলে, বুঝতে পারছি। তারপরে দেখো নিচের কোনটির ব্যাপন হার তুলনামূলকভাবে বেশি? ওই যে একই কথা বারবার আসতেছে, যার ওয়েট অথবা ভর তুলনামূলকভাবে কি হবে? ওয়েট তো ওয়েট মানে তো ওজন, আসলে ভর মানে হচ্ছে ম্যাস বুঝায় বা ওজন ভর বুঝায়, ভর যার তুলনামূলকভাবে কম ব্যাপন হার তার কি হবে? বেশি হবে। কতবার পরীক্ষা আসছে বারবার, এটা একটা কমন প্রশ্ন এই অধ্যায়ের, তো এটা পারতে হবে। কোনটার ব্যাপন সময় বেশি? সময় বেশি, এটা বুঝছো কিন্তু, সময় বেশি। সময় বেশি মানে হচ্ছে এটা একটু এই যে দেখো ট্র্যাপে পড়েন না আবার, ব্যাপন হার কম। কেন কম? কেন কম? কারণ হচ্ছে তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। কেন কম? তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। কেন কম? তাড়াতাড়ি কি হয়? ছড়িয়ে পড়ে। এখন তুমি দেখবা এই চারটার ওয়েট বের করবা, করার পর দেখবা কোনটার ভরটা তুলনামূলকভাবে বেশি। সো যার ভরটা বেশি তার ছড়াইতে আসলে বেশি সময় লাগবে, অর্থাৎ তার ব্যাপন হারটা তুলনামূলকভাবে কি হয়ে যাবে? কমে যাবে ইনশাল্লাহ। সো পরে দেখো কোনটার ব্যাপন হার সময়, দেখো কোনটির ব্যাপন সময় অপেক্ষাকৃত বেশি? আগেরই প্রশ্ন, ভর বের করবা, বের করার পর তুলনা করবা। কোনটার ক্রম? এই যে দেখো এই যে ক্রম যখন দিয়ে দিবে, ক্রম যখন দিয়ে দিবে তখন সবগুলোর ভর বের করবা, যার ভর তুলনামূলকভাবে কম হবে সেইটাই আসলে আগে থাকবে। এইটা আমি প্রথম প্রশ্নেই দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। সো পরীক্ষার মধ্যে এরকম কখনো ক্রম দেখলে ঘাবড়ানোর কোনো কিছু নাই, আল্লাহর নাম নিয়ে সবগুলোর ভর বের করা শুরু করবা। তবে তোমরা মনে করতে পারো ভাই এখানে এতগুলা জিনিসের ভর বের করতে তো আমি পাগল হয়ে যাব, এখানে এমসিকিউ করতে তো সময় অনেক চলে যাবে। কিন্তু একটা মজার বিষয় খেয়াল করো, এখানে যখন তুমি CH3 ভর বের করবা, এখানের মধ্যেও দেখবা CH3 ভর বের হয়ে গেছে, এখানের মধ্যে CH3 ভর বের হয়ে গেছে। তার মানে দেখো এগুলো কমন দেয়, মানে CH4 তুমি ভর পেয়ে যাবা। তাহলে এখানে দেখো এখানে ভুল করছে, CO2 হবে কার্বন ডাইঅক্সাইড। দেখো এখানেও কার্বন ডাইঅক্সাইড, এখানেও কার্বন ডাইঅক্সাইড, এখানেও কার্বন ডাইঅক্সাইড, এখানেও কার্বন ডাইঅক্সাইড। তার মানে কি সবগুলো জায়গা থেকে একটা কার্বন ডাইঅক্সাইড বের করলেই তো এনাফ। পরেরটা থেকে দেখো এখানেও দেখো NH3, এখানেও NH3, এখানেও NH3, তার মানে কি NH3টা বের করলে এনাফ। তারপরে দেখো এখানের মধ্যে কি দিছে? এখানের মধ্যে দিছে হাইড্রোজেন সালফাইড, তার মানে এখান থেকে তুমি কি বের করবা? হাইড্রোজেন সালফাইড। এখানের মধ্যে কি আছে বলো তো? সালফার ডাইঅক্সাইড, তুমি কি করবে? সালফার ডাইঅক্সাইড বের করবা। বুঝতে পারছো? সো এখানের মধ্যে তোমার মনে হইতে পারে 3টা 6টা 9টা 12টা অপশন, আসলে অপশন 12টা না বাবা, 5টা। 5টার ভর বের করলেই এনাফ, আর কিচ্ছু লাগবে না। 5টার ভর বের করে ক্রম করে ফেলবা। বুঝতে পারছো আমার কথা? সুতরাং ওই যে আপনি আবার এমন কইরেন না যে ফারদিন ভাইয়া গোল গোল করে দিছে কমনগুলা বের করে রেখে, এমনটা না। শুরু করবেন এভাবে, এটার ভর উপরে পেন্সিল দিয়ে লিখবেন 16, 44, 17। তাহলে এখানে যদি এরকম হয় এটার ভর 16, এটার ভর আসতেছে 44, আর এটার ভর আসতেছে 17, তাহলে এটা তো কখনো হবে না আসলে। 44-এর থেকে তো 17 বড় না, প্রথমেই কাটা। তারপরে এটার ভর 17, তারপরে এটার ভর কত আছে বলো তো বাবা? এটা আছে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে সালফারের 32 আর একে 33, 33 তো না 34 হবে, 34। আর এখানে হচ্ছে কার্বন, এটা একটু মুছে দিতে হবে, সব লিখা আসলে এরকম হিজিবিজি হয়েছে। এভাবে করবা, আসলে বেশি হিজিবিজি করা যাবে না, প্রশ্নের উপরে লিখে নিবা। এটা হচ্ছে 17 হবে, হিসাব করো। এটা হবে হচ্ছে 34, আর এটা হবে কার্বন 32, 32 আর 16 হচ্ছে গিয়ে তোমার 48, 48 তো না 44, 44। তার মানে এইটা ঠিক আছে, এই ক্রমটা দেখো, এইটা সব থেকে বেশি, তারপরে এইটা, তারপরে হচ্ছে এইটা। তার মানে উত্তর কি হবে? খ নাম্বারটা হবে। উত্তরটা কি হবে? খ নাম্বার। এখানে কি দিছে? কোন ক্রমটা সঠিক? ঠিক আছে তো? সালফারের কত বলো তো? 32, 44 না, না এটা উত্তর, এটা ভুল করছে আসলে। এখানে দেখি আমরা একাধিক উত্তর আছে কিনা। এটা কত? এটা হচ্ছে 16। এটা কত হবে? সালফার 32, না এটা ভুল, এটা উত্তর হবে না, উত্তর হবে খ নাম্বারটা। উত্তর কয় নাম্বারটা হবে? উত্তর হবে খ নাম্বারটা। এটা ভুল করছে, এটা হবে না, উত্তর হবে খ নাম্বারটা।
তারপরে দেখো কোনটা ঊর্ধ্বপাতিত হয়। ঊর্ধ্বপাতিত মানে কি, তাপ দিলে সরাসরি কঠিন পদার্থ থেকে বাষ্পে পরিণত হয়। পরীক্ষার মধ্যে প্রায় চলে আসে তোমাদের এই 2 নাম্বার চ্যাপ্টারের অন্যতম গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন হচ্ছে নিচের কোন যৌগটা ঊর্ধ্বপাতিত হয়, মানে তাপ দিলে সরাসরি কঠিন থেকে গ্যাসে পরিণত হয়। এটা একটু মনে রাখবো, এইটা একটু মনে রাখবো, এইটা একটু মনে রাখবো। কোনটা ঊর্ধ্বপাতিত হয় বলো তো বাবা? নিশাদল, অথবা এটাকে আমরা বলতে পারি অ্যামোনিয়াম ক্লোরাইড, অথবা এটাকে আমরা কি বলতে পারি, অ্যামোনিয়াম ক্লোরাইড। সো অ্যামোনিয়াম ক্লোরাইড অথবা নিশাদলকে বলবো ঊর্ধ্বপাতিত যৌগ। সো এছাড়াও আমরা একটু মনে রাখবো কোনগুলো ঊর্ধ্বপাতিত যৌগ, আয়োডিন, অ্যামোনিয়াম ক্লোরাইড বা আমরা নিশাদল যেটা এখনই দাগাইলাম, তার পরবর্তীতে কপুর, তারপরে ন্যাপথলিন, তারপরে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, কঠিন কার্বন ডাই অক্সাইড, এই জিনিসগুলা, এই জিনিসগুলা বুঝতে পারছি? বুঝতে পারছে বাচ্চা কাচ্চারা? ভেরি গুড। কোনটা, এই যে দেখছো একই প্রশ্ন, ঊর্ধ্বপাতিত, এই যে দেখছো ঊর্ধ্বপাতিত কোনটা, এই ও আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন করছে, সেটা হচ্ছে মৌলিক পদার্থ। মৌলিক, মৌলিক মানে একই জাতীয় পদার্থ, একই, একই সেম হইতে হবে। ন্যাপথলিনে নাই, দেখো আয়োডিনের যদি তুমি সংকেত বলো, আয়োডিন I2, I2 মানে কি, দুইটা আয়োডিন না সেম সেম না, সেম সেম জিনিস না, যদি একই বা সেম সেম জিনিস হয় সেটাকে কি বলা হবে, মৌলিক। দেখছো এটা প্রশ্ন কিভাবে ঘুরাই দিছে, কি বলছে, মৌলিক, শুধু ঊর্ধ্বপাতিত না, সাথে তোমাকে মৌলিকও বলছে, ন্যাপথলিন, কপুর, এইগুলোও তো উত্তর হবে। কিন্তু তোমাকে যখন মৌলিক বলবে, মৌলিক পদার্থ মানে ওই পদার্থ ছাড়া অন্য কিছু নাই। যেমন ন্যাপথলিনের ক্ষেত্রে যদি আমি বলি অথবা কপুরের ক্ষেত্রে বলি, এখানের মধ্যে দেখো ভালো করে খেয়াল করো, এই জায়গার মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইডে নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে, একাধিক আলাদা আলাদা, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, একাধিক আলাদা আলাদা আলাদা। তারপর হচ্ছে এই যে দেখো আলাদা আলাদা, এই যে দেখো আলাদা আলাদা। কিন্তু আয়োডিনের ক্ষেত্রে খেয়াল করো দুইটা আই আছে আসলে। আয়োডিনের ক্ষেত্রে কি আছে, দুইটা আই, মানে সেম জিনিস, এই যে আই প্লাস আই, তার মানে কি সেম সেম জিনিস আছে না, সেম সেম জিনিস আছে। বুঝতে পারছি আমার কথা? ভেরি গুড। কোনটা উদ্দায়ী, উদ্দায়ী মানে কি, উদ্দায়ী মানে তো জানো তাপ দিলে উড়ে যায়, সরাসরি উড়ে যায়। এই যে যারা সরাসরি ঊর্ধ্বপাতিত যৌগ, যারা ঊর্ধ্বপাতিত যৌগ তাদেরকে কি বলা হয়ে থাকে, উদ্দায়ী বলা হয়ে থাকে, উদ্দায়ী। তো এইটা আমরা পড়ছি না অলরেডি, কপুর হয়ে যাবে। উদ্দায়ী আর ওই ঊর্ধ্বপাতিত যৌগ একই কথা। এবার চলো আমরা তো দুইটা চ্যাপ্টার পড়ে ফেললাম মোটামুটি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ওই চ্যাপ্টারের এই এমসিকিউ গুলো এনাফ ইনশাআল্লাহ বাবা। এবার আমরা কি করব, চ্যাপ্টার 3 পড়বো আসলে, পদার্থের গঠন। চলো, বলতে 2016 সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা কতটি, কি 2016 সাল পর্যন্ত আবিষ্কৃত মোট মৌলের সংখ্যা কতটি গবেষণাগারে তৈরি হয়, মানে এটা শব্দের অর্থ বোঝানো হয় গবেষণাগারে কতগুলো এলিমেন্ট অথবা মৌল তৈরি করা হয়েছে। এবার আমরা 3 নাম্বার চ্যাপ্টারের এমসিকিউ সলভ করবো ইনশাআল্লাহ, কেমন? সুতরাং দেখো এখানের মধ্যে বলছে কতগুলো আসলে গবেষণাগারে তৈরি করা, এটা জানো সবাই 20টা, কেন 98টা প্রকৃতিতে পাওয়া যায়, বাকি যে 20টা আছে সেটা হচ্ছে ল্যাবের মধ্যে তৈরি করা। এটা একটু মনে রাখতে হবে, এইটা একটু তোমাদেরকে মনে রাখতে হবে যে 118টা মৌল আবিষ্কৃত হয়েছিল, এর মধ্যে 98টা মৌল প্রকৃতিতে পাওয়া যায়, বাকিগুলো কি আছে বলতো, এদেরকে কৃত্রিম মৌল বলা হয়। এই যে দেখো এই 20টা মৌল যেহেতু আসলে ন্যাচারালগতভাবে তৈরি করা হয় না, ল্যাবে তৈরি করা হয়, তাই এইগুলোকে কি বলা হয়, কৃত্রিম মৌল বলা হয়। কি মৌল, কৃত্রিম মৌল বলা হয়। দেখছো কতবার পরীক্ষায় আসছে। এই যে দেখো এখানে কি প্রশ্ন বলছে, মানব শরীরে মোট কত ধরনের ভিন্ন ভিন্ন মৌল আছে, এটা হচ্ছে 26 ধরনের। এইগুলো মুখস্থ রাখতে হবে, এগুলো থিওরিটিক্যাল পার্ট, এগুলো বুঝাবুঝির কিছু নাই, ডাইরেক্ট মুখস্থ। এখানের মধ্যে 98 লিখেছি, এরা ভুল করছে অবশ্য, এটা হচ্ছে 98 হবে না, অপশনটা ভুল দিছে, 26টা হবে। আমি অলরেডি বলছি কয় ধরনের হয়, 26 ধরনের মৌল থাকে, এইগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। বুঝতে পারছো? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, সেরা। তার পরবর্তীতে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম কি বলো। মৌলিক পদার্থ মানে আপনি একটা পদার্থকে ভাঙতে 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 আর ভাঙতে পারতেছেন না, আপনি একটা পদার্থকে ভাঙতেছেন 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 ভাঙতেছেন, আর ভাঙা সম্ভব না,
বুঝতে পারছেন? সো এইটাকে কি বলবো আমরা? এটাকে কি বলবো? এই মৌলিক পদার্থের ক্ষুদ্রতম যে কণিকা, এটাকে আসলে কি বলা হয়? পরমাণু। এটা সংজ্ঞাতেই আছে যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা পরমাণু বলি, আর যৌগিক পদার্থের কণিকাকে বলি আমরা হচ্ছে অণু। এটা একটু মনে রাখবো, কেমন? নাইট্রোজেনে কতটি পরমাণু আছে? এই যে দেখো, যখন এরকম করে বলে দিবে না নাইট্রোজেন, বাংলা ভাষা দিয়ে বলবে কি নাইট্রোজেন, তখন আমরা এভাবে পড়বো N2। যদি বলতো অক্সিজেন O2, যদি বলতো হাইড্রোজেন H2, যদি আমাকে বলতো ক্লোরিন Cl2, তার মানে আপনি যখন এটাকে ভাঙবেন তখন এখানের মধ্যে নাইট্রোজেন কয়টা আছে বলো তো? 2টা নাইট্রোজেন আছে। কয়টা নাইট্রোজেন আছে? 2টা নাইট্রোজেন আছে। কতগুলো নাইট্রোজেন আছে? 2টা নাইট্রোজেন আছে। তার মানে এখানের মধ্যে উত্তর কয়টা হবে? নাইট্রোজেন পরমাণু কয়টা আছে বলো তো? 2টা আছে। কয়টা আছে? 2টা আছে। বুঝতে পারছো আমার কথা? ভেরি গুড। টাংস্টেন মৌলের ল্যাটিন নাম কোনটা বলো দেখি? টাংস্টেন মৌলের ল্যাটিন নাম কি? বলো, টাংস্টেন মৌলের ল্যাটিন নাম কি বলো? এরকম পরীক্ষার মধ্যে মনে রাখবা কি যে কোনো একটা মৌল দিয়ে দিতে পারে, সোডিয়াম, নাইট্রিয়াম অথবা কপার, কাপরুম, এরকম করে বিভিন্ন মৌলের নাম দিয়ে দিতে পারে পরীক্ষাতে। যদি পরীক্ষার মধ্যে বিভিন্ন মৌলের নাম দিয়ে দেয়, তোমাকে কি সিলেক্ট করতে হবে? তোমাকে দেখতে হবে এই মৌলটার ল্যাটিন নাম কোনগুলো রয়েছে। সো বইয়ের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, কোন মৌলগুলো ল্যাটিন নাম কোনগুলো হয় এইগুলো মুখস্থ করে ফেলতে হবে। সুতরাং এখানের মধ্যে এটা ওলফার্ম, এগুলো একটু মুখস্থ রাখবো বাচ্চা কাচ্চারা, কেমন? যেমন এখানের মধ্যেও দেখো, এখানের মধ্যে দিয়ে দিছে মার্কারির ল্যাটিন নাম কি? এই যে মার্কারিতে HG থাকে, এই যে এইটা দিয়ে মনে রাখবা। সুতরাং এইগুলো মুখস্থ করে ফেলতে হবে। তার পরবর্তীতে দেখো ল্যাটিন নামগুলো কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ইলেকট্রনের প্রকৃত আধান কত আসলে? ইলেকট্রনের কি ধরনের আধান? প্রকৃত আধান। প্রকৃত মানে আসল আধান, সত্যিকার অর্থের আধান। আধানটা কত আসলে? এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে যে প্রকৃত আধান, সত্যিকার অর্থের আধান, এই আধানগুলোর মান আসলে কত। তো সবসময় মনে রাখবো যে প্রকৃত যদি বলে তার মানে আসলের কথাই বলছে, প্রকৃত যেহেতু মানে আসল, এই মানগুলো একটু মুখস্থ রাখবো। ইলেকট্রনের প্রকৃত আধান, তারপরে হচ্ছে গিয়ে তোমার নিউট্রনের প্রকৃত আধান, তারপর হচ্ছে প্রোটনের প্রকৃত আধান। এই আধানের মানগুলো একটু মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, কেমন? এই যে এখানের মধ্যে বক্স দেয়া আছে, আপনাদের বইয়ের থেকে এই বক্সটা নিয়ে এই যে বক্সগুলো দেয়া আছে বিভিন্ন মানগুলো, চার্জ, প্রকৃত ভর, এইগুলো মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো পরীক্ষায় আসতে পারে। এই যে ইলেকট্রনের প্রকৃত ভর, একটা জিনিস মনে রাখবেন, ভরের কথা জিজ্ঞেস করলে 9.1 গুণন 10⁻⁻28 গ্রাম। আচ্ছা, এটা যদি আমার গ্রাম এককে থাকে, আর যদি আমার গ্রাম না দিয়ে কেজিতে দেয়, তাহলে হচ্ছে 31 কেজি। কি হবে? 31 কেজি। কি হবে? 31 কেজি। তাহলে কি হবে? 31 কেজি। তার মানে হয় 28 গ্রাম অথবা 31 কেজি। বুঝতে পারছি বাচ্চা কাচ্চারা? আচ্ছা, নিউট্রনের আসল ভর কত? দেখছো, একটা জিনিস মনে রাখবা, নিউট্রনের শব্দ কয়টা? 4টা। আচ্ছা, এইগুলো মনে রাখার থেকে, এত টেকনিক দিয়ে মনে রাখার থেকে এর ভরটা সরাসরি মনে রাখবা। 16673 দিছে দুইটা, একটা 5 দিতে হবে, একটা টাইপিং মিস্টেক, একটা হবে 675 আর একটা হচ্ছে 673। সো যদি এরকম হয় নিউট্রন, প্রোটন হইলে 3 হয়। এই যে প্রোটন যদি হয়, এখানের মধ্যে দেয়া নাই প্রোটন 67, এই যে দেখো প্রোটন হইলে 1.673 হয়। হ্যাঁ, এটা ভরের জায়গায়, হ্যাঁ এটার ভর কেন লেখে নাই? নিউট্রনের ভর মনে রাখবা 1.675 গুণন 10⁻⁻24 গ্রাম। এটা বইয়ের সাথে মিলাই নিও। বইয়ের মধ্যে কত দেয়া আছে? 1.675, 1.67 কত দেয়া আছে? 675 দেয়া আছে, 5। বুঝতে পারছো? 3 হবে না, 5 হবে, 5। আসল উত্তর হচ্ছে 1.675। ইলেকট্রনের আপেক্ষিক ভর দেয়া নাই। আপেক্ষিক মানে মনে মনে ধরে নিবা, আপেক্ষিক ভর শূন্য হবে, অপশনে দেয়া নাই। আপেক্ষিক মানে মনে মনে ধরে নেয়া। এই যে আপেক্ষিক ভর, ইলেকট্রনের আপেক্ষিক ভর হচ্ছে 0। হ্যাঁ, এটা হবে না আসলে, এটা হচ্ছে মিস হয়ে গেছে, এটা হবে না, 0 হবে, 0। কোন মৌলের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যা সমান? তাহলে আমরা একটু ধরার চেষ্টা করি। সোডিয়াম, এর অপশনে দেওয়া আছে সোডিয়ামের ভর 23। তার পারমাণবিক সংখ্যা দেখো,
যদি কখনো কোনো মৌলের কথা বলে দেয়, মনে রাখবা প্রত্যেকটা মৌলের ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান। আধান টাধান যদি না থাকে, ধরো যে কোনো একটা মৌল বলছে, যেমন সোডিয়াম, যদি তোমাকে সোডিয়াম বলে, সোডিয়াম বলুক আর জীবনে যাই বলুক, পটাশিয়াম বলুক অথবা ক্যালসিয়াম বলুক অথবা ক্লোরিন বলুক, তো এখানের মধ্যে দেখো এটার পারমাণবিক সংখ্যা কত, 11, এটার পারমাণবিক সংখ্যা কত, 19, এটা কত, 20, এটা কত বলো তো বাবা, এটা হচ্ছে 17। সো যার পারমাণবিক সংখ্যা যত, তার ইলেকট্রন সংখ্যা কত, প্রোটন সংখ্যা তত। তাহলে এই ইলেকট্রন সংখ্যা 11 সমান সমান এর প্রোটন সংখ্যাও কত হবে, 11। সেম ভাবে এর দেখো ইলেকট্রন সংখ্যা কত, 11, প্রোটন সংখ্যা কত, কি বলি 11, 19, দুইটাই হবে কি 19। এই ক্ষেত্রে এটার কি ইলেকট্রন সংখ্যা কত, 20। তাহলে এর ইলেকট্রন সংখ্যাও কত, 20। মানে ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা সবসময় সমান হয়। তাহলে এর ইলেকট্রন সংখ্যা কত, 17। তাহলে এর কত বলো তো বাবা, এরও আছে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা 17ই হবে। কিন্তু এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, তোমাকে এখানে একটা প্যাচ দিয়ে দিছে, সেটা হচ্ছে তোমাকে নিউট্রন সংখ্যা বের করতে বলছে। নিউট্রন মানে কি, ভর সংখ্যা থেকে যদি তুমি বিয়োগ করো প্রোটনের সংখ্যাটাকে, তাহলেই তোমার বের হয়ে যাবে নিউট্রন সংখ্যা। এটা তো ছোটবেলার জিনিস, এটা তো পারো ইনশাল্লাহ। সুতরাং তুমি এখানে প্রথমে যেটা দেখবে, এটার ভর কত, এটার ভর হচ্ছে 23। তাহলে এই দুটো যদি বিয়োগ করো তাহলে এখানে নট ইকুয়াল টু এটা হবে 12। তাহলে এর ভর কত, এর ভর অলমোস্ট ধরো 38 বা 39 ধরা হয়, বুঝতে পারছো? তার মানে এটা কত হবে, এটা হবে 20। তাহলে এই তিনটা সমান না আসলে। সো এটার ভর কত, এটার ভর হচ্ছে 40, তাহলে দুইটা বিয়োগ করলে কত পাবা, 20। তাহলে এটা কত হবে, সমান। এটার ভর কত, এটার ভর ধরা হয়ে হচ্ছে 35.5। তার মানে এটা কত বলো তো বাবা, 17 দুগুণ 34, 18.5। তাহলে এটাও নট ইকুয়াল টু, তার মানে এখানের মধ্যে সমান হবে কোনটা, এই যে এইটা। তোমাকে কখনো মনে রাখবা, তুমি কখনো যদি ইলেকট্রন আর প্রোটন বলে, এটা সবসময় সমানই হয়। ইলেকট্রন এবং প্রোটন এটা সবসময় সমানই হয়, এটা কখনো আলাদা হয় না। তাহলে ভিন্ন হয় কোনটা, এই যে নিউট্রন সংখ্যা, এই যে দেখো নিউট্রন সংখ্যা, এইগুলো ভিন্ন হইতে পারে, এইগুলো ভিন্ন হইতে পারে। সো যার কারণে এখানের মধ্যে বলছে যে কোনটা সমান। বুঝতে পারছো আমার কথা? এরপরে দেখো হিলিয়ামের নিউক্লিয়াসে কয়টা প্রোটন থাকে। মনে রাখবা যার পারমাণবিক সংখ্যা যত, তার প্রোটন সংখ্যা তত। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তার প্রোটন সংখ্যাও 2। অক্সিজেনের ওই যে বললাম প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা, এটা অক্সিজেন 8, 8 মানে কি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। তার মানে প্রোটন সংখ্যাও কয়টা বলো তো, 8টা হবে। বুঝতে পারছো? অ্যালুমিনিয়াম 3+ এর আয়নে ইলেকট্রন সংখ্যা কত? তো অ্যালুমিনিয়ামে কয়টা থাকে বলো তো? অ্যালুমিনিয়ামে 13টা ইলেকট্রন থাকে। এই অ্যালুমিনিয়ামে ইলেকট্রন থাকে কয়টা? অ্যালুমিনিয়ামে ইলেকট্রন থাকে কয়টা? 13টা। অ্যালুমিনিয়ামে ইলেকট্রন কয়টা থাকে? ইলেকট্রন থাকে 13টা। তো অ্যালুমিনিয়াম যদি 3টে ইলেকট্রন বের করে দেয়, তাহলে এখানের মধ্যে অ্যালুমিনিয়াম কত প্লাস হয়? অ্যালুমিনিয়াম 3+ হয়। অ্যালুমিনিয়াম কত প্লাস হয়? অ্যালুমিনিয়াম 3+ হয়। অ্যালুমিনিয়াম কত হয়? 3+ হয়। তার মানে কয়টা ইলেকট্রন বের করে দিয়েছে? 3টা। তাহলে 3টা যদি ইলেকট্রন বের করে দেয়, আমি আবার রিপিট করতেছি, 3টা ইলেকট্রন যদি বের করে দেয়, তার মানে এখানে ইলেকট্রন ঘাটতি হয়ে যাবে না 3টা? তার মানে 3টা কি হবে, বের হয়ে গেলে থাকবে বাকি 10টা। বুঝতে পারছি? বুঝতে পারছি কিভাবে 10টা হইল? জাস্ট 3টা বের করে দিছে, জন্য আমি 3টা বিয়োগ করে দিছি। তার মানে এখানে উত্তর কয়টা হবে? 10টা। অ্যালুমিনিয়ামের নিউট্রন সংখ্যা কয়টা? এই নিউট্রন সংখ্যা এইগুলোর উপর নির্ভর করে না। অ্যালুমিনিয়ামের ভর কত? 27। অ্যালুমিনিয়াম পারমাণবিক সংখ্যা কত? 13। তাহলে আমি যদি দুইটা বিয়োগ করে দেই, মানে ধরো হচ্ছে 13 আর 27, এই দুইটা সংখ্যা যদি বিয়োগ করে দেই তাহলে কত থাকে? 14। তাহলে এখানে উত্তর কত হবে? 14টা। পটাশিয়াম প্লাস আয়নে ইলেকট্রন সংখ্যা কত? কি সংখ্যা? পটাশিয়াম প্লাস আয়নে ইলেকট্রন সংখ্যা কয়টা? কয়টা কি বলছি, কি সংখ্যা? পটাশিয়াম প্লাস আয়নে ইলেকট্রন সংখ্যা টোটাল কতটা? ওই যে বললাম পটাশিয়ামে ইলেকট্রন, এই পারমাণবিক সংখ্যা 19, মানে ইলেকট্রন থাকে কয়টা? 19টা। বের করে দিছে কয়টা? +1, মানে একটা বের করে দিছে। তাহলে থাকবে কয়টা বলো তো? 18টা। তার মানে এখানে উত্তর কয়টা হবে? 18টা। এই যে দেখো আয়রনের ইলেকট্রন সংখ্যা কত? আয়রনে দেখো, আয়রনের পারমাণবিক সংখ্যা কত? 26। তার মানে ইলেকট্রন কয়টা থাকে? 26টা। একই, এইটা যা এটাও তা, বাট এখানের মধ্যে 3+ মানে কয়টা বের করে দিছে? 3টা বের করে দিছে। তার মানে এখন থাকবে কয়টা? 23টা। 23।
সবসময় মনে রাখবে এরকম যখন সূত্র আসবে mvr সমান সমান nh/2 পাই, এই যে এখানে m বা ভরের মানগুলো সবসময় কেজিতে রাখবো। কিসে রাখবো? কেজিতে। তাহলে ইলেকট্রনের ভর কেজিতে কত আসে? এই যে দেখো এই মানটা একটু মনে রাখবা। কই গেল? ওহ, একটা অপশন দেয়া নাই। 9.1 গুণন 10 টু দি পাওয়ার, পাওয়ারটা দিতে ভুল করছে হয়তো বা 31। এই যে পাওয়ার হবে -31, মাইনাস কি হবে 28 গ্রাম হবে না। এম এর মান সবসময় কেজিতে নিব, কেজিতে নিব, কেজিতে নিব, কেজিতে নিব। কিসে নিব? mvr সমান সমান nh/2 পাই, এই সূত্রে এই সমীকরণে এম এর মান কেজিতে নিব। গ্রামেও লিখতে পারো, সমস্যা নাই, বাট তুমি যখন মান বের করবা কেজিতে ইউজ করে বের করবা। প্লাঙ্কের ধ্রুবকের মান কত? ওই যে mvr সমান সমান হচ্ছে nh/2 পাই। এখানের মধ্যে যে এইচটা আছে না, এই সূত্রের মধ্যে এইটাই হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এটা তো পড়ছো তোমরা। সো প্লাঙ্কের ধ্রুবকের মানটা কত আসবে? 6.673 গুণন 10 টু দি পাওয়ার -34। এই যে এইটা উত্তর। মানগুলো তো মুখস্থ আছে আশা করি বাবা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। কিউ দিয়ে বলছে শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কত। সো দেখো কৌণিক ভরবেগ যখন এই কথাটা তোমাকে দিবে, কৌণিক ভরবেগ সমান সমান তুমি মনে রাখবা mvr ইজ ইকুয়াল টু nh/2 পাই। বুঝছো? nh/2 পাই। সো এখানের মধ্যে একটা জিনিস ভালো করে খেয়াল করো, কি বলছি আমরা কি বলছি? শেষ ইলেকট্রন। সো তোমাকে এইটার মান কত এইটা বের করতে বলছে, যে এইটার মান আসলে কত। সো এখানে সমান সমান দাও, 2 পাই এর জায়গায় 2 পাই রাখো, এইচ এর জায়গায় এইচই রাখো। শুধু তোমাকে এই সূত্র থেকে এন এর মানটা বের করতে হবে। কি বলছে? শেষ ইলেকট্রন। কিউ 19 মানে পারমাণবিক সংখ্যা 19, পারমাণবিক সংখ্যা 19 হচ্ছে পটাশিয়ামের। সো পটাশিয়ামের শেষ ইলেকট্রনে আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1। শেষ ইলেকট্রনটা কই আছে বলো? শেষ ইলেকট্রনটা কি 4 নাম্বার শক্তি স্তরে না? তাহলে n সমান সমান 4 না? তাহলে n এর ভ্যালু আমরা কত লিখব? 4। তাহলে সমান সমান এখানের মধ্যে কত লিখব? 2π/4h। বুঝতে পারছো? এখন আমরা কি করতে পারি? এখন আমরা এখানের মধ্যে কাটাকাটি করতে পারি, এইটা এবং এইটা কাটাকাটি করতে পারি। তাহলে h/π, এই যে দেখো 2h/π। ও আচ্ছা, কাটাকাটি করলে তো আমি কাটাকাটি করতে দেখছো এত ম্যাথের প্রেসারে আমি ভুল করছি। 2 2 4, উপরে 2 হবে, 2h হবে, 2h। কাটাকাটি করতে দেখছো 2 2 4 হয়, আমি কেটে দিয়ে 2 এর সাথে 4 কেটে দিয়ে রেখে দিছি। এই যে এইটা হবে উত্তর। বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো প্রত্যেকে? ভেরি গুড। কোন পরমাণু, এই যে দেখো কোনটার বর্ণালী বোর পরমাণু ব্যাখ্যা করতে পারে? সবসময় মনে রাখবা যাদের একটাই ইলেকট্রন থাকে তাদের আসলে পারে, যাদের একটার থেকে বেশি ইলেকট্রন থাকে তারা পারে না। লিথিয়ামে ইলেকট্রন থাকে 3টা, সে যদি দেখো লিথিয়ামে ইলেকট্রন 3টা, সে যদি আরো একটা বের করে দেয়, লিথিয়াম প্লাসে ইলেকট্রন আছে 2টা। হিলিয়ামে আমরা জানি এখানে ইলেকট্রন কয়টা আছে? 2টা। ইলেকট্রন বিন্যাস করলে বুঝতে পারবা। হিলিয়ামে ইলেকট্রন কয়টা? 2টা। বেরিলিয়ামে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম 4টা। হাইড্রোজেনে ইলেকট্রন কয়টা? 1টা। ভালো করে বুঝছো, হাইড্রোজেন দেখেই যে ঝাপায় পড়তে হবে ব্যাপারটা এরকম না, অপশনে অন্য কিছুও থাকতে পারে। মাথার মধ্যে একটা বিষয় সেট করতে হবে, সেটা হচ্ছে একটা ইলেকট্রন থাকবে, যাদের একটা ইলেকট্রন রয়েছে তারাই হচ্ছে শুধুমাত্র হয়। সো এই ক্ষেত্রে কয়েকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে এটা হইতে পারে হাইড্রোজেন, এটা হইতে পারে হিলিয়াম প্লাস একটা ইলেকট্রন, হইতে পারে লিথিয়াম 2+, নট প্লাস, 2+, বেরিলিয়াম 3+, এইগুলো হইতে পারে। মনে রাখবে এটা, এই জিনিসগুলো একটু মনে রাখবে, এগুলো মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, এইগুলো তোমরা জানো বাবা, 2n²। এগুলো সূত্র তোমরা জানো, এগুলো সূত্র সরাসরি পরীক্ষা আসে, 2n²। এগুলো সূত্র সরাসরি বইয়ের মধ্যে দেয়া আছে, কোন শক্তি স্তরে সর্বোচ্চ কতগুলো ধরতে পারে। m শক্তি স্তর আমরা একটা জানি, k, l, m এবং n। k মানে কয় নাম্বার? 1, l মানে 2, m মানে হচ্ছে 3 এবং n মানে হচ্ছে 4 নাম্বার শক্তি স্তর। তাহলে m মানে কয় নাম্বার শক্তি স্তর বলো তো বাচ্চা কাচ্চারা? m মানে 3 নাম্বার শক্তি স্তর। তাহলে আমরা জানি 2n²। তাহলে 2 × n এর মান কত বলো?
এন এর মান কত? এন মানে কি এখানে এম মানে কি? এম মানে 3 নাম্বার শক্তি স্তর, 3 নাম্বার শক্তি স্তর, তাহলে 3 স্কয়ার, তার মানে এখানের মধ্যে কত হবে? 3 তিরিকে 9, 9 দুগুণ 18, তাহলে উত্তর কয়টা হবে? 18টা। এইভাবে হিসাব করব সর্বোচ্চ ইলেকট্রন কতগুলো থাকতে পারে, সূত্রে বসায় দিব। সূত্রে এখন যদি আমাকে এখানে এম এর জায়গায় ধরো এন জিজ্ঞাসা করলো বা কে ধরলো, এই যে এটা তোমরা নিজেরা করো, কে কে মানে কয় নাম্বার শক্তি স্তর? 1 নাম্বার শক্তি স্তর, তাহলে 2 ইনটু এন স্কয়ার, তাহলে এন এর মান কত? এন এর মান হচ্ছে 1 এর উপর স্কয়ার, তাহলে উত্তর কত হবে? 2। তাহলে এখানের মধ্যে উত্তর কত আসবে? অবশ্যই 2। ঢাকা বোর্ডে আসে 21 সালে একটা প্রশ্ন, এম শেলে ইলেকট্রন থাকতে, এটা আর পড়াবো। ও আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ, এরকম আসতে পারে আবার। বলে নাই কিন্তু, এখানে বলে নাই কিন্তু সর্বোচ্চ, বলে নাই সর্বোচ্চ, বলছে কপারের এম শেলে কতগুলো ইলেকট্রন থাকতে পারে। কপারের ইলেকট্রন বিন্যাস করতে হবে, এটা কিন্তু সর্বোচ্চ বলে নাই। এটা কি সূত্রে কি ইউজ করবেন? বলছে কপারের এম শেলে কতগুলো থাকতে পারে। সো দেখো আমরা ইলেকট্রন বিন্যাস করি, 1s2 2s2 2p6 3s2 3p6, তার পরবর্তীতে 3d10, আমরা তো জানি এটা, তাই না? 4s1, এটা যে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে এটা আমরা সবাই জানি। 1s, তার মানে এটা হচ্ছে কে শক্তি স্তর। 2 নাম্বার, এটা হচ্ছে এল শক্তি স্তর, এটা হচ্ছে এম শক্তি স্তর, এটা হচ্ছে এন শক্তি স্তর। দেখো এখানের মধ্যে এম শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন রয়েছে দেখো, 2টা 6টা, কয়টা হয়? 2টা 6টা 8টা, 8টা আর 10টা হয় হচ্ছে 18টা, তাহলে কয়টা হয়? 18টা। কতগুলো হয়? 18টা হয় আসলে। সুতরাং এই যে 18টা ইলেকট্রন হয়, আমি আবার রিপিট করতেছি, কয়টা হয়? 18টা। এল শেলে কয়টা আছে বলো তো? 8টা। এইটাতে কয়টা আছে? 2টা। এনে কয়টা আছে বলো তো? 1টা। তাহলে এই যে দেখো এখানে যেহেতু বলছে এম শেলে কয়টা হবে বলো তো বাবা? 18টা। এইভাবে হিসাব করতে হবে। এই যে এভাবেও করবা, টাইটেনিয়ামের এম শেলে কয়টা থাকে এগুলো তোমরা করবা। টাইটেনিয়ামের এম শেলে কয়টা থাকে? কোনো উপশক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে, এই যে আগে প্রবেশ করবে, যদি আমরা বলি কথাটা আগে, তাহলে আগে যার শক্তি কম, শক্তি যার কম হয়, শক্তি যার কি হবে বলতো? কম হবে, সেখানে ইলেকট্রন কি হবে? আগে প্রবেশ করবে, অর্থাৎ পূর্বে প্রবেশ করবে। এটাই তো আমরা জানি, শক্তি যার কম সেখানে ইলেকট্রন পূর্বে প্রবেশ করে। সো এখানের মধ্যে আমরা একটা জিনিস খেয়াল করি বাবা, একটু খেয়াল রাখার চেষ্টা করি, কোন উপশক্তি স্তরে সবার আগে ইলেকট্রন প্রবেশ করবে। এই যে শক্তি যদি আমরা বলি, শক্তি মানে হচ্ছে n প্লাস এল দিয়ে বোঝানো হয়, শক্তি মানে n প্লাস এল দিয়ে বোঝানো হয়। তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা করো, একটা জিনিস বোঝার চেষ্টা করো, সবসময় মনে রাখবা যে 0 1 2 3 এস, এটা 0 মানে এস এর, এস পি ডি, এটা হচ্ছে এফ। এল এর মান, এল দিয়ে, এটা আশা করি আপনারা পড়ছেন, এল এর মান 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে। একটা জিনিস বুঝো, এটা একটু মনে রাখো, আমরা এটা বুঝবো। যেমন ধরো আমরা এখানের মধ্যে বলছি 5p, এই জায়গার মধ্যে মনে রাখবা সব সময়, এই যে 5 এটা হচ্ছে n এর মান, এই যে p এটা হচ্ছে l এর মান, এই দুইটা যদি যোগ করে দিই তাহলেই উত্তর হয়ে যায়। বাট আমরা যখন বুঝবো, এখানের মধ্যে প্রশ্নে 4s দেয়া আছে, এই 4টা কিসের মান? n এর মান, বসাও 4। তাহলে n এর মান কত আসলে ভাই? s হইলে দেখো এখানের মধ্যে কি লিখছি? 0 লিখে দিছি, তাহলে 0 করবা, তাহলে এর শক্তি হচ্ছে 4। পরে কি দেয়া আছে? 4p, 4p মানে কি? এটার মান n, n এর মান 4, p মানে কি? p মানে আমরা জানি শক্তিটা হয় 1, তাহলে 1 করলে এর শক্তি হচ্ছে টোটাল 5। পরে কি দেয়া আছে? 3p, তাহলে 3p সমান সমান এখানে 3 হবে, p মানে কত দেয়া আছে? 1 দেয়া আছে, তাহলে এখানের মধ্যে 1, তাহলে শক্তি কত হবে? 4। তার পরবর্তীতে কি আছে? 3d, তার মানে এখানে কি হবে বলো তো? d কোনটা? d হচ্ছে এই যে l এর মান 2 হয়, 3 এর জন্য 3 যোগ 2, তার মানে 3 আর 2 যোগ করলে কত হবে? 5 হবে। 3 আর 2 যোগ করলে কত হবে বাচ্চা কাচ্চারা? 3 আর 2 যোগ করলে 5 হবে। তাহলে যার শক্তি তুলনামূলকভাবে কম সেখানে আগে প্রবেশ করবে। তো তুমি একটা জিনিস খেয়াল করো, 4s এর শক্তি সমান সমান এখানে কিসের শক্তি? 3p এর শক্তি। এখানে কোনটাতে তাহলে আগে যাবে? যখন কখনো যদি তোমার শক্তি সমান হয়ে যায়, আবার রিপিট করতেছি, শক্তি যদি কখনো সমান হয়ে যায় তখন খেয়াল করবা n এর মান কম, n এর মান কম, যার শক্তি কম তার, শক্তি কম তার, তাহলে এখানে কোনটা হবে? 3p। তার মানে উত্তর কি হবে? 3p। এভাবে বের করবেন। বুঝতে পারছেন? এই যে 3p। সো এই যে কোনটা আইসোটোপের উদাহরণ,
আইসোটপে কি আছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সমান। নিচের এইটা খেয়াল করবেন, এই যে দেখেন এইটা খেয়াল করবেন, এই যে এইটা পারমাণবিক সংখ্যা, এইটা হচ্ছে প্রোটন অথবা পারমাণবিক সংখ্যা, এইগুলো হচ্ছে প্রোটন অথবা পারমাণবিক সংখ্যা, এইগুলো হচ্ছে প্রোটন অথবা পারমাণবিক সংখ্যা। তাহলে এখানেও 53, এটাতেও 53, তাহলে দুইটাই সমান, উত্তর হবে ক নাম্বারটা। তাহলে হাইড্রোজেনের আইসোটোপ যদি ইঞ্জিনিয়ারিং জিজ্ঞেস করে হাইড্রোজেনের আইসোটোপ কতগুলো রয়েছে, চোখ বন্ধ করে বলবো হাইড্রোজেনের আইসোটোপ রয়েছে 7টা। যদি বলে প্রকৃতিতে কতগুলো পাওয়া যায়, ন্যাচারালি 3টা পাওয়া যায়, বাকিগুলো বাকি 4টা ল্যাবে তৈরি করা হয়। বুঝতে পারছো? এইগুলো একটু মনে রাখবে, এইগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? প্রকৃতিতে কয়টা পাওয়া যায় এটা অলরেডি বলছি, প্রকৃতিতে কয়টা পাওয়া যায়, প্রকৃতিতে 3টা পাওয়া যায়। প্রকৃতিতে কয়টা পাওয়া যায়, 3টা। হাইড্রোজেনের আইসোটোপে একটা মাত্র নিউট্রন আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, একটি মাত্র নিউট্রন আছে। তো তুমি যখন হাইড্রোজেনের 3টা আইসোটোপ করবা, এই যে দেখো হাইড্রোজেন হাইড্রোজেন, তো প্রোটন সংখ্যা তো সমান, সবগুলোর 1, এটার ভর হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তো আমরা আমাদের কি সংখ্যা সমান বলছে বলো তো বাবা, একটি মাত্র নিউট্রন আছে, এই দুইটা বিয়োগ করলে নিউট্রন পাওয়া যায়, এই দুইটা বিয়োগ করলে এটাতে 0 হয়, এই দুইটা বিয়োগ করলে এটার মান হয় 1। তার মানে দেখো এই যে ডিউটেরিয়াম, যেটা হাইড্রোজেনের ভর সংখ্যা 2 হইলে বলি ডিউটেরিয়াম, যেখানে এইটা দুইটা বিয়োগ করলে তোমার মান আসে 1। কেন দুইটা বিয়োগ করলাম এটা জানি না আমরা, যে আমরা উপরের ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটা বিয়োগ করে দিলাম, যেখান থেকে আমি এটা উত্তর 1 পেয়ে গেলাম। তার মানে এইটা কি হইলো, এই যে এটাকে আমরা H2 নিচে 1, এটাকে কি আমরা ডিউটেরিয়াম বলতে পারি না? এটাকে আসলে শর্ট ভাষায় কি বলা হয়, ডিউটেরিয়াম বলা হয়। এই জিনিসগুলো কিন্তু পারতে হবে। এই যে এরকম করে যখন কখনো প্রশ্ন যদি দেয়, এরকম করে যদি আপেক্ষিক ভর দেয়, ক্যালকুলেটর ইউজ দ্য ক্যালকুলেটর। এই যে দেখো নিচে আমরা সূত্রের 100 বসাবো, কেন, এখানে পার্সেন্টেজ দেওয়া আছে। এবার কি করব, এই যে এইটার সাথে তার পার্সেন্টেজের গুণ করব, তার মানে 16 গুণন 38% যোগ দিব, সূত্রের যোগ। আবার ওই যে 15 গুণন 62 করব, মানে পারমাণবিক ভরের সাথে পার্সেন্টেজটা গুণ করব, গুণ করলে যা আসবে তাই হচ্ছে উত্তর। সবসময় মনে রাখবো এরকম পার্সেন্টেজ দেয়া থাকলে ভরের সাথে পার্সেন্টেজ গুণন, ভরের সাথে পার্সেন্টেজ গুণন, যদি ভরের সাথে পার্সেন্টেজ গুণ করে যোগ করে 100 দিয়ে ভাগ করি তাহলেই উত্তর হয়ে যায়। কেমন, এগুলো ক্যালকুলেটর ইউজ করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই যে দেখো, এই যে দেখো ক্লোরিনের 2টা পর্যাপ্ত পরিমাণ, শতকরা পরিমাণ, এটা বের করে ফেলবা, শতকরা পরিমাণ, এইগুলো মুখস্থ। এটা দেখো এটা বইয়ের মধ্যে দেয়া আছে, এরকম আসে কিন্তু বইয়ে সরাসরি দেয়া আছে, যেটা হচ্ছে 35% অথবা 37, যার ভর কোনটা কত পরিমাণে আছে এটা মনে রাখতে হবে। এটার পার্সেন্টেজ হচ্ছে 25%, এটা বইয়ে সরাসরি দেয়া, তো এভাবে পরীক্ষায় আসে যে ক্লোরিন, এটা গতবারও আমি দেখছিলাম পরীক্ষায় আসছিল, ক্লোরিন যার ভর হচ্ছে কত, যার ভর হচ্ছে 35, যার ভর কত, যার ভর হচ্ছে 35। সো ও প্রকৃতিতে কত পার্সেন্ট বিদ্যমান আছে, 75%, 35 হলে 75, 37 হলে 25, এটা একটু মনে রাখবো। কেমন, থাইরয়েড ক্যান্সারের জন্য কোন আইসোটোপ ব্যবহার করা হয়, এগুলো একটু মুখস্থ রাখবো। আয়োডিন, মানবদেহের টিউমারের জন্য কোনটা করি, কোবাল্ট, তার পরবর্তীতে জেডব্লিউ ডোবেরাইনারের ত্রয়ী সূত্র। বুঝতে পারছি চিকিৎসা ক্ষেত্রে, তার মানে এইগুলো এমসিকিউ দেওয়ার কারণ হচ্ছে তোমরা যাতে বুঝো চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে যে মানে আইসোটোপগুলো শরীরের জন্য ব্যবহার করা হয় বা অন্য ক্ষেত্রে যে আইসোটোপগুলো ব্যবহার করা হয়ে থাকে সেইগুলো আসলে কোন ক্ষেত্রে কোন আইসোটোপটা ব্যবহার করা হয়, কৃষি ক্ষেত্রে কোনগুলো ব্যবহার করা হয় বা শিল্প ক্ষেত্রে কোন আইসোটোপ ব্যবহার করা হয়, অথবা চিকিৎসা ক্ষেত্রে যেই ক্ষেত্রে যে আইসোটোপটা ব্যবহার করা হয়ে থাকে সেইগুলো একটু মুখস্থ করা খুবই জরুরি। বুঝতে পারছি, ভেরি গুড, এইগুলো একটু মনে রাখবা, লাস্টের পেজটাতে একটু মুখস্থ করবা। এবার চলো, এবার আমরা লাস্ট চ্যাপ্টারটাতে চলে যাই, এবার আমরা লাস্ট চ্যাপ্টার অর্থাৎ পর্যায় সারণীতে চলে যাই। আসলে বুঝতে পারছো আমরা এবার কোথায় চলে যাব, এবার আমরা পর্যায় সারণীতে চলে যাব। এখন এখানের মধ্যে প্রশ্ন বলছে জেডব্লিউ ডোবেরাইনারের ত্রয়ী সূত্র কোনটা, দেখবা এটা একটু মনে রাখবা। ত্রয়ী সূত্র মানে কি, পরপর 3টা মৌলের ভর যদি আমরা জানতে চাই, বা এই যে প্রথম এবং তৃতীয় মৌলের ভর যোগ করি 2 দিয়ে ভাগ করলে মাঝখানের যৌগটা পাওয়া যাবে। কোন যৌগটা পাওয়া যাবে, মাঝখানের মৌলটা পাওয়া যাবে, একটু মনে রাখবো। প্রথম ত্রয়ী মৌল, হ্যাঁ, সেটা হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। এই 2টা মৌলের যদি আপনি ভর জানেন, এই 2টা মৌলের ভর যদি আপনি লিখেন, এটার ভর 7 প্লাস পটাশিয়ামের ভর কত 39, এটাকে যদি 2 দিয়ে ভাগ করেন, বুঝছেন, তাহলে কত পাবেন বলেন তো, এখানে দেখবেন 23 পাবেন, যেটা হচ্ছে মাঝখানের মৌলের ভর। অবশ্যই পরপর 3টা মৌলের হইতে হবে, পর্যায় সারণীর পরপর 3টা মৌলের হইতে হবে। বুঝতে পারছি,
ভেরি গুড। তারপরে দেখো পারমাণবিক সংখ্যার ধারণা কে দেন আসলে, এইগুলো একটু মনে রাখতে হবে। কে বিজ্ঞানী নিউল্যান্ড কি আবিষ্কার করছে, মেন্ডেলিফকে কি বলা হয়, পর্যায় সারণীর জনক বলা হয়, আসলে পর্যায় সারণীর হচ্ছে এইটার ধারণা কে দিছে, ওইটার ধারণা কে দিছে, এগুলো মনে রাখবা। ল্যাভয়েসিয়ে ছকে কতগুলো মৌল ছিল, আসলে ল্যাভয়েসিয়ে ছকে কতগুলো মৌল ছিল, এইগুলো বোর্ড পরীক্ষায় আসে। 63টা মনে রাখবা। আধুনিক পর্যায় সারণীর পর্যায় এবং গ্রুপের সংখ্যা, পর্যায়ের সংখ্যা কয়টা? 7টা, গ্রুপের সংখ্যা 18টা, এগুলো তো আমরা জানি। আসলে পর্যায়ে 18 গ্রুপে কতগুলো মৌল রয়েছে, এই 18 নম্বর গ্রুপেকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় অথবা নোবেল গ্যাস বলা হয়, এইগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। নিষ্ক্রিয় গ্যাস অথবা নোবেল গ্যাস বলা হয়। তাহলে এই যে দেখো পর্যায় সারণীতে গ্রুপ কত, 18তে কতগুলো মৌল রয়েছে? 7টা মৌল আছে, এগুলো মনে রাখবো। গ্রুপ 17 মৌল বিদ্যমান, এই যে এগুলো একটু মনে রাখবো। পর্যায় সারণীর বৈশিষ্ট্য, অ্যাক্টিনাইডে মৌলের সংখ্যা, তারপর হচ্ছে গিয়ে তোমার সালফারের সাথে নিচের কোন মৌল, এই জিনিসগুলো কিন্তু একটু মনে রাখবো। ল্যান্থেনাইটে কোন মৌল থাকে, ল্যান্থেনাইট কোন গ্রুপে অবস্থান করে, অ্যাক্টিনাইট কোন গ্রুপে অবস্থান করে, এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করব। ল্যান্থেনাইট, অ্যাক্টিনাইট, এই জিনিসগুলো কোন গ্রুপে রয়েছে, কোন গ্রুপে অবস্থান করে, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো একটু মনে রাখার চেষ্টা করব। কেমন? সো সালফারের সাথে কোন মৌলের, মানে মনে রাখবে একই গ্রুপের মৌলগুলো, একই গ্রুপের মৌল খুঁজবা, একই গ্রুপের মৌলগুলো একই ধর্ম প্রদর্শন করে। সুতরাং কি বলছে? সালফারের সাথে কোন মৌলের ধর্মের মিল রয়েছে? অক্সিজেন, সালফার, OSS, সি তে পরে পলিবডেনাম। সো এইটা হচ্ছে গ্রুপ কত নাম্বার গ্রুপ? এটা হচ্ছে গ্রুপ 16। মনে রাখবা সবসময়, কি মনে রাখবা? এই যে 16 নাম্বার গ্রুপের যে মৌলগুলো রয়েছে অথবা 16 নাম্বার গ্রুপের যে এলিমেন্টগুলো রয়েছে একই ধর্ম প্রদর্শন করবে। তাহলে সালফারের সাথে দেখো কে কে আছে, অক্সিজেন আছে, চোখ বন্ধ করে অক্সিজেন উত্তর। এই যে অক্সিজেন একই গ্রুপের মৌল, একই গ্রুপের মৌল খুঁজবো। তারপর বলছে যে এইটার মৌলের অবস্থান কোন পর্যায়ে। সো যখন কোনো মৌলের অবস্থান নির্ণয় করতে বলবে, যেমন X19 মানে 19 মানে পটাশিয়ামের কথা বলছে, পটাশিয়াম, আমি কি করব? বলছে কোন পর্যায়ে, ইলেকট্রন বিন্যাসের সাহায্যে মৌলের অবস্থান নির্ণয় করা তো শিখতে হবে, তাই না? বলো তো বাবারা, বুঝতে পারছো? তাহলে এটা কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 তারপরে হচ্ছে 4s1। আমরা জানি যদি আমরা কখনো পর্যায় নির্ণয় করতে চাই, এই যে সামনের যে বড় সংখ্যাটা, এটাই হয় তার কি সংখ্যা? এটাই হয় তার পর্যায় সংখ্যা। তাহলে এখানে পর্যায় কত? পর্যায় হচ্ছে 4। তাহলে উত্তর কি হবে বলো তো বাচ্চা কাচ্চারা? পর্যায় হবে 4। এটা মনে রাখতে হবে। সো পর্যায় সারণীতে ফসফরাসের অবস্থান একইভাবে নির্ণয় করবেন। এটা বলছে গ্রুপে। সো গ্রুপে, কিসে বলছে? গ্রুপে বলছে। গ্রুপ বললে আমাদের নিয়ম 3টা আছে। এস ব্লকে কি অবস্থান করলে কি হবে, পিতে হইলে কি, ডিতে হইলে কি। সো পর্যায় সারণীতে ফসফরাস, ফসফরাস পি ব্লকের মৌল। দেখো আমরা করি 1s2 2s2 2p6 3s2 3p3। যদি পি গ্রুপে পড়ে, যদি কখনো কি গ্রুপে পড়ে, এই যে দেখো সর্বশেষ এলিমেন্টটা পি হয়, পি ব্লকের মৌল হয়, তাহলে আমরা কি করি জানো? এসে ইলেকট্রন সংখ্যা কয়টা? 2টা, যোগ করব। পিতে ইলেকট্রন সংখ্যা যোগ করব, সাথে আমি 10 যোগ করব, তাহলে কত হবে? 15। এটা হচ্ছে সূত্র বাবা, এটা একটু রিভাইজ করবেন, চ্যাপ্টারটা একটু রিভাইজ করবেন, যে গ্রুপে থাকলে 3টা আলাদা আলাদা সূত্র আছে। পি ব্লকে গেলে কি করতে হয়? এস ব্লকের ইলেকট্রন সংখ্যা, পি ব্লকের ইলেকট্রন সংখ্যা, সাথে 10 যোগ করতে হয়। যদি আমার ডিতে যায়, ডি এর উপরের ইলেকট্রন সংখ্যাটা দিলেই হয়ে যায়। এসে থাকলে এস এর উপরের ইলেকট্রন সংখ্যাটাই তার কি সংখ্যা? গ্রুপ সংখ্যা। তবে ডিতে গেলে যেটা করতে হয়, 2 যোগ করে দিতে হয়, বা এস ব্লকের মৌলের ইলেকট্রনটা যোগ করে দিতে হয়। এটা আমরা সামনে আসলে পাবো আবার। এই যে ইলেকট্রন বিন্যাসের অবস্থান, এখন দেখো এটা কোন গ্রুপে পড়ছে, দেখো ভালো করে খেয়াল করো। এটা এই যে দেখো, এই যে দেখো এখানের মধ্যে খেয়াল করো, এখানের মধ্যে একটু খেয়াল করো, এটা কি 3 নাম্বার না? 3 নাম্বার না? তার মানে এটা কি বলতো? এটা হচ্ছে পর্যায় হচ্ছে কত? পর্যায় হচ্ছে 3। ইলেকট্রন কয়টা? 2টা না? ইলেকট্রন কয়টা? 2টা। তাহলে ইলেকট্রন যদি 2টা হয়, তাহলে গ্রুপ কয়টা হবে? গ্রুপও হবে 2। বুঝতে পারছো? বুঝতে পারছো? এস গ্রুপের ক্ষেত্রে তাহলে কি হবে বলতো? এখানের মধ্যে পর্যায় 3, গ্রুপ নাম্বার কত হবে? গ্রুপ নাম্বার 2। পর্যায় 3 গ্রুপ নাম্বার, এখানের মধ্যে ভুল একটার উত্তর দেয়া নাই। সো উত্তর হবে আমার এইটা। হ্যাঁ, উত্তর হবে আমার এইটা। বুঝতে পারছি? গ্রুপ 14 হবে না। হ্যাঁ, গ্রুপ 14 কখনোই হবে না। পর্যায় সারণীতে সালফারের অবস্থান সে একইভাবে নির্ণয় করবেন। পি ব্লকের মৌল তো একইভাবে নির্ণয় করবেন। তারপরে দেখো এই যে এই মৌলের অবস্থান, পর্যায় সারণীতে এই মৌলের অবস্থান একইভাবে নির্ণয় করবেন।
একইভাবে নির্ণয় করি। এস ব্লকে গেছে মানে কি উপরে 2 না, তাহলে গ্রুপ কত হবে? গ্রুপ হবে 2। এস ব্লকে গেলে উপরের ইলেকট্রনটাই তার গ্রুপ সংখ্যা। এখানে কি বলো তো 5 দেয়া না? 5 দেয়া কিনা বলো? তাহলে এখানের মধ্যে পর্যায় বা পর্যায় সংখ্যা কি হবে? পর্যায় সংখ্যা হবে 5। পর্যায় সংখ্যা কি হবে? পর্যায় সংখ্যা 5 হয়ে যাবে। কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। সো এর পরবর্তীতে দেখো, ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুসারে গ্রুপ নির্ণয়ে কোন মৌলটি ব্যতিক্রম দেখা যায়। এই দুনিয়ার যাই হোক না কেন এই জিনিসটা মনে রাখতে হবে। দুনিয়া উল্টায় গেলেও মনে রাখতে হবে দুইজন জিনিস ব্যতিক্রম হবেই হবে। একটা হচ্ছে ক্রোমিয়াম আর একটা হচ্ছে কপার। এটা শুধুমাত্র এমসিকিউ না, ক নাম্বার অথবা খ নাম্বার প্রশ্নেও আসে, এমনকি গ নাম্বার প্রশ্ন এবং ঘ নাম্বার প্রশ্নেও আসতে পারে। কি যে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ধরেন আপনি যখন কেমিস্ট্রি এই চ্যাপ্টারটা খুলবেন, ধরেন বোনাস প্রশ্ন যদি আমি হিসাব করি, বোনাস প্রশ্ন, সো এই কপারের ইলেকট্রন বিন্যাস এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস, এই দুইটা ইলেকট্রন বিন্যাস মাস্ট বি শিখতে হবে, হবেই। এই দুইটা ইলেকট্রন বিন্যাস থেকে সিকিউতেও প্রশ্ন আসে। বুঝতে পারছি আমার কথা? সো ব্যতিক্রম মানেই কপার এবং ক্রোমিয়াম, এবং শুধু জানলেই হবে না, ইলেকট্রন বিন্যাসটাও পাইতে হবে বা পেতে হবে তোমাদেরকে। ব্যতিক্রম হিলিয়াম কখনো হয় না। পর্যায় সারণীতে শূন্য মৌলের ইলেকট্রন কয়টা? দেখো শূন্য মৌল দেখো ভালো করে খেয়াল করো কি আছে এখানের মধ্যে বলো তো। এখানের মধ্যে শূন্য গ্রুপ মানে কি? শূন্য গ্রুপ মানে নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌল সো নিষ্ক্রিয় মৌল কয়টা আছে বলো তো? আমরা সবাই জানি, এটা প্রথমেও সলভ করছি, 7টা থাকে। ল্যান্থেনাইট সিরিজের কোন সারণী? এই যে বললাম ল্যান্থেনাইট 3 নাম্বার গ্রুপে অবস্থান করে। এদের গ্রুপ সংখ্যা, পর্যায় সংখ্যা এইগুলো একটু মনে রাখবা। পর্যায় সারণীর ভিত্তি কি? পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। সবসময় মনে রাখবো পর্যায় সারণীর মূল ভিত্তিটা কি? পর্যায় সারণীর মূল ভিত্তিটাই হচ্ছে ইলেকট্রন বিন্যাস। সো দেখো তার পরবর্তীতে বলছে কোন মৌলটির ধাতব ধর্ম বেশি। মনে রাখবা যে যত বেশি পর্যায় সারণীর উপর থেকে নিচে নামবো, এটা পারবে, এটা হচ্ছে কমে যাবে। দেখো এখানের মধ্যে কি কি দেয়া আছে? সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। দেখো এখানের মধ্যে আমি বুঝতেছি নিচে কোনটা আছে, ওই পাশে গেলে তো কমে, তাহলে উত্তর কোনটা হবে? পটাশিয়াম। উত্তর কি? উত্তর হচ্ছে পটাশিয়াম। বুঝতে পারছি? ভেরি গুড। কোনটা? অপধাতু। অপধাতু মনে রাখবেন, জি স্যার আসেন সাবধানে তুলে বসেন। তাহলে দেখো এখানের মধ্যে অপধাতু, এইখানে খুঁজবা, এই যে আর্সেনিক আছে, সিলিকনও আছে, এটা হবে, আর্সেনিকও হবে, এই দুইটা হবে। জি স্যার আসেন সাবধানে তুলে বসেন। অপধাতুর সংখ্যা হচ্ছে টোটাল 6টা। অপধাতুর নামগুলো একটু মনে রাখবেন। কোনটা আকারে ছোট? ওই যে নিচের দিকে গেলে আস্তে আস্তে কি হয়? আকার বড় হয়। এই দিকে গেলে আকার আস্তে আস্তে কি হয় বলো তো বাচ্চা কাচ্চারা? ছোট হয়। এই পাশে গেলে ছোট হয়, এই পাশে গেলে কি হয়? বড় হয়। এই জিনিসটা একটু মনে রাখবেন। এই জিনিসগুলো একটু মনে রাখবেন, কোন পাশে গেলে ছোট হবে, কোনগুলোর পাশে গেলে বড় হবে। এখন এগুলো মিলাই দেখবেন কোনটা আসলে ছোট হবে। হ্যাঁ, সো কোনটা পারমাণবিক আকারের ক্রম একই বললাম, আস্তে বাম থেকে ডানে গেলে আস্তে আস্তে ছোট হয়, উপর থেকে নিচে গেলে আস্তে আস্তে বড় হয়। সো আপনি মিলাবেন কোনটার পারমাণবিক ব্যাসার্ধ কম। মনে রাখবেন, সবসময় মনে রাখবেন। ওই যে আমি যেটা বলছি, এপাশ থেকে এপাশে গেলে কি হয় বলো তো? এই যে দেখো সোডিয়াম প্লাস যদি রাখো, ম্যাগনেসিয়াম 2 প্লাসকে যদি রাখো, তার পরবর্তীতে সালফার তো নিচে। সালফার কি নিচে না? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকনও আছে, সালফার এখানে, সালফার আছে, তারপর ক্লোরিন গেছে। তাহলে এই পাশ থেকে এ পাশে গেলে কি হয় বলো তো বাবা? কম হয় না? এ পাশ থেকে এ পাশে গেলে কম হয় না? তার মানে এখানের মধ্যে কি হবে বলো তো? ইলেকট্রন সংখ্যা সমান হলে এখানের মধ্যে একটু ঝামেলা আছে। দেখো এখানের মধ্যে এভাবে ধরা যাবে না। দেখো ইলেকট্রন সংখ্যা সমান হলে একটা জিনিস মনে রাখবা, যার প্রোটন বেশি তার আকার ছোট।
এই রুলসটা ইন্টারমিডিয়েটে পড়ানো হয়। সো আমি ভাবছিলাম যে এটা না দেখাই দিব। দেখো সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2+। সো দেখো এর ইলেকট্রন সংখ্যা কি বলছি, ইলেকট্রন সংখ্যা সমান হলে এর ইলেকট্রন সংখ্যা কয়টা জানি আমরা 11টা থাকে, একটা প্লাস মানে একটা কমে গেছে, তার মানে এর ইলেকট্রন হচ্ছে 10টা, এর ওই ইলেকট্রন কয়টা 10টা। তাহলে এর ক্ষেত্রে এর প্রোটন কয়টা বলো তো, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তার অর্থ এর প্রোটন সংখ্যাও কত 11, এর প্রোটন সংখ্যা 12। আমি কি বলছি এখানের মধ্যে, যার প্রোটন বেশি তার আকার ছোট, তাহলে প্রোটন বেশি কার ম্যাগনেসিয়ামের, তাহলে আকার কার ছোট হবে ম্যাগনেসিয়ামের, কার ছোট হবে ম্যাগনেসিয়ামের। কোনটা ইলেকট্রন আসক্তি সব থেকে কম, ইলেকট্রন আসক্তি সব থেকে কম মনে রাখবো আমরা, ওই যে মনে রাখবো উপর থেকে নিচের দিকে গেলে আসক্তি কমে যায়, বাম থেকে ডানে গেলে আসক্তি তুলনামূলকভাবে বেড়ে যায়। বুঝতে পারছো আমার কথা, এটা মনে রাখবো। হ্যাঁ, সো তার পরবর্তীতে দেখো কোনটা সব সমযোজী, সমযোজী মানে কি, সমযোজী মানে হচ্ছে সমযোজী সব থেকে বেশি সমযোজী। সো এখানে একটা জিনিস মনে রাখবা, আয়নিক পৃথিবীর কোনো যৌগই 100% সমযোজী না, কোনো যৌগে 100% আয়নিক না। ব্যাপার হচ্ছে সবগুলোই তো ভাইয়া আয়নিক যৌগ, ধাতু আর অধাতু, আর এখানের মধ্যে সব থেকে বেশি সমযোজী কেমনে হয়, মানে আয়নিকের মধ্যেও কিছুটা হইলেও সমযোজী থাকে। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমি কিভাবে বুঝবো কোনটা সমযোজী। মনে রাখবা যত বেশি উপরের মৌল থাকবে তার সমযোজী তত বেশি হবে, বুঝছো, যত বেশি উপরের মৌল হবে লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে সিজিয়াম, যত আমি উপরে থাকবো তার সমযোজী তত বেশি হবে। তাহলে উপরে কি আছে বলো তো, সব থেকে এইগুলোর মধ্যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, সব থেকে বেশি উপরে লিথিয়াম, তাহলে উত্তরটা কি হবে বলো তো, লিথিয়াম হবে। একটু মনে রাখবো এই জিনিসগুলো, একটু মনে রাখার চেষ্টা করতে হবে, কেমন, সোডিয়াম হবে না লিথিয়াম হবে, কারণ যত বেশি উপরে থাকবো তত বেশি সমযোজী বৈশিষ্ট্য হবে আসলে। কথা বুঝতে পারছি, ভেরি গুড। ইলেকট্রন আসক্তি সব থেকে কম, ওই যে বললাম উপরের দিকে গেলে আস্তে আস্তে কমবে, বাম থেকে ডানে গেলে আস্তে আস্তে বাড়বে। কোনটা তড়িৎ ঋণাত্মকতা বেশি, সবসময় মনে রাখবা পর্যায় সারণীতে কয়েকটা মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান মনে রাখতে হবে, বাট তড়িৎ ঋণাত্মকতার মান সব থেকে বেশি, পর্যায় সারণীর সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল মানে হচ্ছে ফ্লোরিন। এটা একটু মনে রাখবা, পর্যায় সারণীর যদি একটা মৌল থাকে যার তড়িৎ ঋণাত্মকতার মান সব থেকে বেশি, সেটাকে আমি কি বলবো, ফ্লোরিন বলবো। তারপরে কোনটা অধিকতর তড়িৎ ঋণাত্মক, ওই যে আমি বললাম পর্যায় সারণী সব থেকে বেশি কে, সব থেকে বেশি হচ্ছে ফ্লোরিন। কোনটি অবস্থান্তর মৌল, সবসময় মনে রাখবা গ্রুপ সংখ্যা যদি 3 হয়, গ্রুপ সংখ্যা যদি 3 থেকে গ্রুপ সংখ্যা 12 মধ্যে মৌলগুলো পাও তাহলে সেগুলো অবস্থান্তর মৌল বলা হয়। সো এখানে তুমি দেখবা নিকেল হচ্ছে এইগুলোর মধ্যে পড়ে, মানে গ্রুপ 3 থেকে গ্রুপ 12-র মধ্যে, মানে যদি অবস্থান্তর মৌল পরীক্ষায় আসে মনে রাখবা পারমাণবিক সংখ্যা 22 থেকে পারমাণবিক সংখ্যা 29, এটাকে তুমি অবস্থান্তর মৌল বলবা, পারমাণবিক সংখ্যা 22 থেকে 29, এটার মধ্যে আসলে নিকেল আছে। এগুলো শর্টে বোঝার উপায় আসলে। কোনটা মুদ্রা ধাতু, সো মুদ্রা ধাতু আমরা জানি কি হবে বলো তো, তামা, মনে রাখবো গোল্ড, তারপর হচ্ছে কপার, তারপরে সিলভার, এদেরকে কি বলা হয়, মুদ্রা ধাতু বলা হয়। বুঝতে পারছো এই পোলাপান, কথা কি ক্লিয়ার, কথা ক্লিয়ার। সো আশা করি আজকের এমসিকিউ আমি যেখান থেকে যতটুকু দেখাই দিছি এই রিলেটেড এমসিকিউ যদি সলভ করেন আর আপনার লাগবে না লাগবে না লাগবে না। আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো বাচ্চা কাচ্চারা, ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই, ক্লাস রিভিউ অবশ্যই, এত কষ্ট করে 1.5 ঘন্টা ধরে ক্লাস নিলাম আপনাদের, অবশ্যই আশা করবো আপনাদের ক্লাসটা কেমন লেগেছে। পুরো আমি কিন্তু কোনো কমেন্ট পড়িনি পুরো ক্লাস ধরে, আমি কারো উল্টাপাল্টা কমেন্টের দিকে খেয়াল করিনি, শুধু টু দ্য পয়েন্ট পড়িয়ে গিয়েছি। কেন, কারণ রেকর্ডেড ভার্সনটা থাকলেও যাতে স্টুডেন্টদের কাজে লাগে আসলে। বেশি কমেন্ট করলে পরবর্তীতে রেকর্ড ক্লাস অথবা আপনাদের অনেকে আছে শুধু ক্লাস করতেছেন কমেন্ট করতেছেন না, শুধু ক্লাস করার জন্যই ক্লাস করতেছেন, তাদের জন্য যাতে উপকারী হয়, যাতে এই শেষ সময়ে তো আসলে বেশি কথা বলার উল্টাপাল্টা সময় নেই, টু দ্য পয়েন্ট পড়িয়ে গিয়েছে যার কারণে। সুতরাং অবশ্যই অবশ্যই এসএসসি 25 ফ্রি A+ সাজেশন যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপটাতে অবশ্যই অবশ্যই আপনাদের ফিডব্যাক জানাবেন ইনশাল্লাহ। আশা করি সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবারও দেখা হবে কোনো এক ক্লাসে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে বাচ্চা কাচ্চারা। আসসালামু আলাইকুম।